আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আপনার সাথে আমি রয়েছি ডাক্তার সিফাতি মাহমুদ। এমবিবিএস পাস করেছি সরসুরামুল্লাহ মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাস করেছি মেডিসিনে এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল জেনেটিক্স। বিসিপিএস এর কোশ্চেন যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনে ইউজুয়ালি আমরা জানি যে পেপার 1-এ জেনেটিক্স থেকে প্রশ্ন হয় এবং অ্যারাউন্ড 4 to 6 কোয়েশ্চেন, ইউজুয়ালি 5 কোয়েশ্চেন্সই হয়। But as this is a very general topic, fundamentals of medicine অংশে মূলত এটা ডিসকাশন। সো আমরা কিন্তু এই আলোচনাটা প্রত্যেক পেপারেই পেতে পারি। দ্যাট মিনস জেনেটিক্স রিলেটেড কোয়েশ্চেন যে শুধু পেপার 1-এই আসবে ব্যাপারটা এমন না। পেপার 2, পেপার 3 রিলেভেন্ট যে সিস্টেমিক ডিসঅর্ডারগুলো রয়েছে সেইখানকারও জেনেটিক্যাল ডিসঅর্ডারগুলো কিন্তু আমাদের আসার সম্ভাবনা খুবই রয়েছে। সো আজকের আমাদের যে ডিসকাশন অবভিয়াসলি ফ্রম ডেভিডসন 24th এডিশন। তো শুরু আমরা কিন্তু করব কিছু সিম্পল কিছু বেসিক দিয়ে। প্রবাবলি আমরা অনেকেই এগুলো জানি এবং আমাদের অনেকে অলরেডি কিন্তু সেটা হয়তো অনেকটা ভুলেও গিয়েছি, রাইট? সো হোয়াট ইউ আর সিইং ইন দ্য স্লাইড is the very fundamental like structure of our genetic makeup. না, আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ হেলিক্স অ্যাজ উই নো যে এটা বেসিক্যালি পলিনিউক্লিওটাইডের স্ট্রিং, যেখানে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে ফসফেট এবং পিউরিন আর পাইরিমিডিন বেজ যুক্ত হয় এবং গ্র্যাজুয়ালি একটা সর্পিল আকার যেটাকে আমরা বলি একটা স্ট্রাকচার তৈরি হয়। এবং এখানে দেখেন যে ডিএনএর যে হেলিক্যাল স্ট্রাকচার সেটা কিন্তু বিভিন্ন প্রোটিনস লাইক হিস্টোন বা নন হিস্টোন এই ধরনের প্রোটিনের সাহায্যে কিন্তু তারা যেটা করে। আমি যদি একটু আপনাদেরকে লেজার দিয়ে দেখাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোনস, প্রোটিনস অ্যান্ড আদার প্রোটিনস এগুলোর সাথে কয়েলিং হয়, রাইট? দেন তারা ক্রোম্যাটিন তৈরি করে। দেখেন এখানে দুই রকম ক্রোম্যাটিন, একটা ইউক্রোমাটিন, একটা হেটেরোক্রোম্যাটিন, রাইট? যেটা একটু পেইল এটা ইউক্রোম্যাটিন, যেটা কাইন্ড অফ আর একটু ডার্ক এটা হেটেরোক্রোম্যাটিন। এবং গ্র্যাজুয়ালি এটা হচ্ছে একটা ক্রোমোজোমাল স্ট্রাকচার, যেখানে আমরা সেন্ট্রালি পাচ্ছি একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমোজোমের শর্ট আর্ম, দিস ইজ লং আর্ম। এবং এই যে দুটো এই যে স্ট্রাকচার, দিস আর কল্ড সিস্টার ক্রোমাটিড। এসেনশিয়ালি দিস আর ক্রোমাটিডস, এবং যেহেতু একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, দিস আর কল্ড সিস্টার ক্রোমাটিড। এবং এখানে এসেনশিয়ালি আমরা ক্যারিওটাইপ দেখতে পাচ্ছি। সো ক্যারিওটাইপ হচ্ছে এসেনশিয়ালি আমাদের জেনেটিক মেকআপটা খুঁজে বের করার একটা প্রসেস। এখানে মেটাফেজ ক্রোমোজোমকে বিভিন্ন স্টেইনিং এর মাধ্যমে ফাইন্ড আউট করা হয়। তো এই যে ভেরি বেসিক স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমাদের জানা থাকতে হবে। নেক্সট আমরা চলে যাব আরেকটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আমরা জানি যে ডিএনএ এর একটা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য হচ্ছে ইট ক্যান রেপ্লিকেশনের বিভিন্ন প্রসেস আছে, সেদিক আমাদের দরকার নেই। তো এই ডিএনএ থেকে ফাংশনিং প্রোটিন তৈরির একটা প্রসেস আমরা শুনেছি, সেন্ট্রাল ডগমা, যদিও সেটা ওভার সিম্পলিফিকেশন বর্তমান সময়ে আমরা জানি। সো ডিএনএ থেকে ডিএনএর যে প্রোটিন তৈরির যে ইনফরমেশনগুলো সেটা আরএনএতে ট্রান্সফার করার যে প্রসেস সেটাকে কিন্তু আমরা বলি ট্রান্সক্রিপশন। সো ডিএনএ থেকে আরএনএ এর যে প্রসেসটা, দিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। অ্যান্ড অ্যাজ ইউর সিইং এটা ক্রোমোজোম, সেখান থেকে ডিএনএ আসছে এবং যখন ট্রান্সক্রিপশন হচ্ছে, সি এট দ্য স্লাইড, এই জায়গাটা কিন্তু আনকয়েলিং হচ্ছে, রাইট? এই যে ডিএনএর একটা পার্টিকুলার, ধরেন এই জায়গাতে একটা প্রোটিনের কোড রয়েছে, সো এই জায়গাটা আনকয়েলিং হয়, টপয়েসোমারেজ এনজাইমসগুলো থাকে। তো আনকয়েলিং হওয়ার পরে আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হয়, তাই তো? এর জন্য মূলত কাজ করে কি দেখেন, এনজাইমটা এখানে রয়েছে আরএনএ পলিমারেজ। এই প্রসেসের দ্বারা আলটিমেটলি আমরা ইউজুয়ালি বলি যে এমআরএনএ তৈরি, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ। কিন্তু তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু সেটা ফাংশনিং হয়, সেটাকে একটা মডিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা দেখি যে একটা এমআরএনএ যখন তৈরি হয় তার ভিতরে প্রোটিন তৈরির রিজিয়নও থাকে, আবার অন্যান্য যে সমস্ত রিজিয়ন, বাই দ্য ওয়ে, হুইচ ইজ অ্যাকচুয়ালি মেজর পার্ট অফ দ্য ডিএনএ। আমরা এখন এস্টিমেটটা শিওর না, অ্যারাউন্ড 6% বলা হয়, কোনো এস্টিমেটেড 2%। সেটা হচ্ছে প্রোটিন, ফাংশনিং প্রোটিনের কোড থাকে। বাকি অংশগুলোর কাজ অনেকগুলো আমরা জানি না, আর অনেকগুলো হচ্ছে রেগুলেটরি ফাংশন এ কাজ করে, ডিজিজ প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। দিজ আর ইন্ট্রনস। এবং দেখেন এইটা হচ্ছে একটা ইম্যাচিওর এমআরএনএ, কেবল তৈরি হয়েছে। এরপরে কি হচ্ছে, এখানে 5' এন্ডে একটা ক্যাপ অ্যাড হচ্ছে এবং 3' এন্ডে অনেকগুলো অ্যাডেনাইন নিউক্লিওটাইড যুক্ত হয়, পলি এ টেইল বলে সেটাকে। এবং ফাইনালি স্প্লাইসিওজোম নামে কিছু এনজাইম থাকে, তারা কি করে দেয়, ইন্ট্রনটাকে বের করে দেয়। ভেরি কেয়ারফুলি খেয়াল করেন, ইন্ট্রনটাকে বের করে দেয়, নট এক্সন। ইন্ট্রনটাকে স্প্লাইস আউট করে, কেচি দিয়ে কেটে দেয়। অ্যান্ড ফাইনালি দিস ইজ দি ফাংশনাল এমআরএনএ। এবং এই যা ঘটতেছে সবই কিন্তু নিউক্লিয়াস। যখন এই যে স্প্লাইস এমআরএনএ তৈরি হয়, 5' ক্যাপ and introns are excised and addition of the poly A tail, তখন এই এমআরএনএটা আলটিমেটলি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসার উপযোগী হয়।
অ্যান্ড এই যে টোটাল যে একটা এডিটিং প্রসেস, এডিটিং প্রসেসের একটা গুরুত্বপূর্ণ আউটকাম হচ্ছে যে আপনার এমআরএনএটা যাতে দ্রুত ডিগ্রেড না হয়ে যায়, ভেঙে না যায়, সেটা নিউক্লিয়াস থেকে আলটিমেটলি সাইটোপ্লাজমে চলে আসে। অ্যান্ড অ্যাজ উই অল নো, সাইটোপ্লাজমে এসে সে কী করে, সে রাইবোজোম এর সাথে কিন্তু বাইন্ড করে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, একটা লাইক গ্রিন লাইক থিং, দিস ইজ দ্য রাইবোজোম। এবং আমরা এখানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এমআরএনএ। দেখেন এই এমআরএনএতে তিনটা করে কোড একসাথে আছে। আমরা জানি যে ডিএনএর 3টা করে বেস কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডের কোড বহন করে, সেটাই এমআরএনএতে কোডন হিসেবে এক্সপ্রেসড হয়। এই ধরেন এই 3টা সিজিইউ, এটা একটা কোডন, জিএসি এটা একটা কোডন। তো এই কোডনটাকে রিড করার জন্য কিন্তু এইখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, অ্যানাদার ফর্ম অফ আরএনএ। এই ট্রান্সফার আরএনএতেও কিন্তু তার কমপ্লিমেন্টারি বেস থাকে, লাইক AU GCU, এটাকে বলা হয় অ্যান্টিকোডন। এরপর কি হয়, আলটিমেটলি যখন এদের ফিউশন হয় তখন এইখানে থাকা যে অ্যামিনো অ্যাসিড সেইটাই ট্রান্সফার আরএনএগুলো আলটিমেটলি নিয়ে আসে এবং গ্র্যাজুয়ালি পলিপেপটাইড চেইন একের পর এক গ্রো করতে থাকে। সো দিস ইজ দ্য ফর্মেশন অফ প্রোটিন ফ্রম mRNA কোডস ইউজিং রাইবোজোমস অ্যান্ড আদার আরএনএ। এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। সো আমাদের এতক্ষণ একেবারে ফান্ডামেন্টাল ডিসকাশন থেকে আমরা কি রিভাইজ করলাম, যে ডিএনএ থেকে ডিএনএ যেটা হচ্ছে দ্যাট ইজ রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন আরএনএ হয়, পার্টিকুলারলি এমআরএনএ, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। এবং ট্রান্সক্রিপশন হওয়ার পরে এমআরএনএটা ফাংশনিং হওয়ার জন্য কিছু মডিফিকেশন দরকার হয়। দেন এমআরএনএ সে সাইটোপ্লাজমে চলে আসে মডিফাইড হওয়ার পরে। তো চলে আসার পরে এটা হচ্ছে সে রাইবোজোমের সাথে বাইন্ড করে, আদার ফ্যাক্টরের সাথে সে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড চেইন তৈরি করে। সো উই হ্যাভ ডিসকাসড রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। বাই দ্য ওয়ে, ট্রান্সলেশন হওয়ার পরেই কিন্তু প্রোটিন ফাংশনিং হয়ে যায় না। একটা প্রোটিন তৈরি হওয়ার পরই কিন্তু সেটা ফাংশনিং থাকে না। আমরা ওই যে ছোটোবেলায় পড়েছি যে জেন নামে কোনো একটা সাফিক্স যদি থাকে নামের শেষে, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ এনজাইম, তো সেটাকে অ্যাক্টিভ হতে হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? যদি ফাংশনিং প্রোটিন তৈরি না হয়, দ্যাট মিনস ইট উইল নট ওয়ার্ক। সো প্রোটিন তৈরি করে কোনো লাভ হয় না। আমরা জানি যে ডিসঅর্ডার কল স্কারভি, যেখানে কোলাজেন ফর্মেশনের প্রবলেম, এসেনশিয়ালি ফর্মেশন না, যেটা হয় যে কোলাজেন তৈরি হয় কিন্তু পোস্ট ট্রান্সলেশনাল যে মডিফিকেশন হয়ে কোলাজেনের স্ট্রাকচার ইন্টিগ্রিটি মেনটেন হবে, সেই ফর্মটা তৈরি হয় না ভিটামিন সি এর ঘাটতির কারণে। অ্যাজ উই অল নো, এই ধরনের পেশেন্টের ব্লিডিং গাম ডেভেলপ করে, জয়েন্টে ব্লিডিং হয়। সো all these things are our preliminary discussion. Now let us go to Davidson. আমরা চলে আসব আমাদের পেজ 38-এ। Let us go to page 38. এখানে শুরুতেই দেখেন আমরা যে ছবিটা কিন্তু অলরেডি ডিসকাস করেছি, রাইট? আমরা কিন্তু এই ছবিটা ডিসকাস করলাম, তাই না? পেজ 38-এ, রাইট? তো এখানে আমরা এটি একটু দাগায় ফেলি যে হিউম্যান জিনোমে প্রায় 20,000-20,000-এর মতো জিন রয়েছে। অনেকগুলো ইনঅ্যাক্টিভ থাকে বা সাইলেন্স থাকে। বেসিক ডিসকাশন আমাদের হলো। এরপরে দেখেন যে সেন্ট্রাল ডগমা ছোটবেলা থেকে পড়ে আসছি, বাট রাইট নাও ইজ অ্যাকচুয়ালি এন ওভার সিম্পলিফিকেশন। বায়োলজি ইজ মাচ মোর কমপ্লেক্স দ্যান দিস সিম্পলিফাইড ফর্ম। আমরা কিন্তু এমআরএনএর ফর্মেশন এবং এটার যে মডিফিকেশন সেটা পড়লাম। এটা আপনাদেরকে ফিগার 3.3, পেজ 39, ফিগার 3.3, এই ফিগারটাতে দেখেন এই ছবির নিচের যে প্যারাটা, আরএনএ সিনথেসিস অ্যান্ড ইটস ট্রান্সলেশন ইনটু প্রোটিন, এই পুরো প্যারাটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, তাই না? আচ্ছা, নাও টেল মি আরএনএ এবং ডিএনএ ডিফারেন্স কি? একটা আরএনএ রাইবোজ আর একটা ডিঅক্সিরাইবোজ। দ্যাট মিনস ইন ডিএনএ দি সুগার মলিকিউল, এটা যে সেকেন্ড কার্বন, সেখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ নাই, এই তো। ওকে, আরেকটা পার্থক্য আছে। আমরা জানি যে আরএনএতে একটা পার্টিকুলার নাইট্রোজেন বেস থাকে, দ্যাটস ইউরাসিল, যেটা ডিএনএতে থাকে না। তো এই যে ডিফারেন্সটা আমরা একটু দেখে রাখবো। অনেক সময় যেটা হয়, হঠাৎ করে বেসিক প্রশ্ন চলে আসে। হ্যাঁ, যেমন এইবারও কিছু বেসিক, মানে প্রতিবারই কিছু বেসিক প্রশ্ন আসে। তো আমরা যখন দেখা যায় যে আপনাদের এক্সাম ব্যাচে সেই প্রশ্নগুলো দিয়ে, অনেকে ভাবে যে মানে প্রশ্ন খুঁজে পাই না এই জন্য প্রশ্নগুলো দিয়েছে। অ্যাকচুয়ালি না, এই প্রশ্নগুলো এবিসি বেসেই আসে। তো এরকম আসতে পারে ডিএনএ আরএনএর বেসিক ডিফারেন্স নিয়ে। এখন হয়তো মনে হচ্ছে ভেরি ইজি, পারবো, কিন্তু এক্সাম হলে গিয়ে আলটিমেটলি আর তখন এটা মানে গুলায় যাবে। আচ্ছা, আমরা দেখতেছি যে ট্রান্সক্রিপশনের জন্য গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা? আরএনএ পলিমারেজ। হিয়ার ইউ আর সিইং ইন দ্য স্ক্রিন আরএনএ পলিমারেজ। এগুলো হচ্ছে আমরা জানি এনজাইমস আর ইউজুয়ালি প্রোটিন, মানে মোস্টলি দিজ আর প্রোটিন। আচ্ছা, তো আমাদের শুধু প্রোটিন না, আরও কিছু ফ্যাক্টর কাজ করে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। লুক অ্যাট দিস লাইন, হিউম্যান জিনোম এনকোডস মোর দেন 1200 ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, তাই না? ওকে, থ্যালাসেমিয়া, এই জিনিসটা আমরা সামনে পড়বো, বাট এখানে একটু বলে যাই। আমরা জানি যে থ্যালাসেমিয়া ইটস অ্যান অটোজোমাল রেসিসিভ ডিসঅর্ডার।
এই যে অটোজোমাল রেসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট, ইউজুয়ালি এগুলোকে আমরা মিন্ডেলিয়ান বা ক্লাসিক্যাল ইনহেরিটেন্সি ডিসঅর্ডার বলি, যেটার জন্য দায়ী যে প্যাথোলজিক্যাল প্রসেস, এটা ইউজুয়ালি পয়েন্ট মিউটেশন। অর্থাৎ পার্টিকুলার একটা অ্যামিনো অ্যাসিড ছিল লাইক গ্লুটামিক অ্যাসিড, ধরেন কোনো একটা পজিশনে, সেটা চেঞ্জ হয়ে গেছে, পয়েন্ট মিউটেশন হয়ে কোডটা এমন হয়ে গেছে ওটার জায়গায় ভ্যালিন তৈরি হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আলটিমেটলি আমাদের বিটা চেইনের যে টোটাল স্ট্রাকচার সেটা প্রবলেম হচ্ছে, ইট ইজ নট বিং প্রডিউসড। থ্যালাসেমিয়ার প্যাথোলজিক্যাল প্রসেস। বাট আরেকটা প্যাথোলজিক্যাল প্রসেস এখানে মেনশন করা, দ্যাট ইজ জিন ডিলিশনস। অর্থাৎ থ্যালাসেমিয়া কিন্তু পয়েন্ট মিউটেশনের পাশাপাশি জিন ডিলিশনের দ্বারা হতে পারে। হোয়াট ইজ ডিলিশন উইল ডিসকাস শর্টলি। দেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিএনএ মিথাইলেশন যেসব জায়গাতে হয়, প্রমোটার রিজিয়ন, আমরা বললাম যে কিছু নন কোডিং রিজিয়ন রয়েছে, যে রিজিয়নগুলো কোড বহন করে যে হ্যাঁ এর ঠিক পর থেকেই ট্রান্সক্রিপশন শুরু হবে, প্রমোট করে ট্রান্সক্রিপশন, দিস কল প্রমোটার রিজিয়ন। তো কোনো কারণে যদি প্রমোটার রিজিয়নে মিথাইলেশন হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা সাইলেন্সড হয়ে যায়, ওই জায়গাটা আরএনএতে ট্রান্সক্রাইবড হয় না। আচ্ছা, দেন উই হ্যাভ, আপনারা এই অংশগুলো একটু মার্ক করতে থাকেন। আমরা ডিসকাস করেছি যে ওপেন ক্রোমাটিন, যেটা ইউক্রোমাটিন বলা হয়, এই জায়গাটায় মূলত ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ বলা হয় ওপেন ক্রোমাটিন। এবং অন্যদিকে হেটারোক্রোমাটিন, এটা মূলত খুব ডেন্সলি প্যাক থাকে, সো ইট ইজ ট্রান্সক্রিপশনালি সাইলেন্ট। আচ্ছা, আরেকটা শব্দ যেটা বর্তমানে জিনোমিক্সে খুব আলোচিত, এপিজেনেটিক মডিফিকেশনস। এটা আমাদের অতটা ডিসকাশনে নাই, বাট এতটুকু আমরা মনে রাখবো যে এই মডিফিকেশনগুলো ডিএনএ দ্বারা নির্ধারিত না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দ্বারা ইনফ্লুয়েন্স, এবং এটার সাথে কিছু ডিজিজ প্রসেসের অ্যাসোসিয়েশন কিন্তু রয়েছে। নিচের দিকে আমরা দেখি হিস্টোন ডিঅ্যাসিটাইলেজ ইনহিবিটর, একটা ওষুধের নাম দেওয়া ভরিনোস্ট্যাট। এটা টি সেল লিম্ফোমা, কিউটেনিয়াস টি সেল লিম্ফোমার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটা আমাদের জন্য আসা আনলাইকলি, কোনো কারণে যদি স্যার ঝগড়া করে আসে বাসা থেকে প্রশ্ন করতে বসে এরপরে তাইলে আসতে পারে, বাট এটা এমআরসিপিতে হয়তো বা আসার মতো। দেন উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট আরএনএ মডিফিকেশন, রাইট? সো আরএনএ স্প্লাইসিং, এডিটিং, ডিগ্রেডেশনের ভিতরে দেখেন স্প্লাইসিং কে করতেছে, ইটস এ হাইলি রেগুলেটেড প্রসেস, হ্যাঁ, লাইক অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস খুব একটা হাইলি রেগুলেটেড প্রসেস, রাইট? আচ্ছা, তো এই স্প্লাইসিংটা কে করতেছে দেখেন, স্প্লাইসিওজোম। এবং এরপরের এই যে এই প্যারার শেষের কয়েকটা লাইন একটু দাগিয়ে ফেলেন। এখানে মূলত যেটা বলা হচ্ছে যে আমাদের থাইরয়েডের যে সি সেল অ্যাজ উই নো, সেগুলো কিন্তু ক্যালসিটোনিনের যে জিন থাকে সি সেলে, তো সেটা ক্যালসিটোনিন তৈরি করতেছে, বাট ওই একই জিন দেখা যাচ্ছে যে নিউরনে আছে, সে অন্য একটা জিনিস তৈরি করতেছে। এটাই একটা ডিফারেন্ট প্রোটিনস ফ্রম সেম জিন ক্যান হ্যাভ এন্টারলি ডিফারেন্ট ফাংশন। এরপর আমরা চলে আসবো যেটা আমরা অলরেডি পড়েছি, ট্রান্সলেশন অ্যান্ড প্রোটিন প্রোডাকশন। আচ্ছা, শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এমআরএনএর যেই জায়গাটা থেকে প্রোটিন তৈরি শুরু হয়, যে জায়গাটা, যে কোডটা, সেটাকে আমরা বলি ওপেন রিডিং ফ্রেম। প্রোটিন প্রোডাকশনটা এখান থেকেই ডিরেক্টেড হয়। এবং আমরা বাদবাকি ডিসকাশনগুলো জানি, এগুলো নতুন কিছু না, যে দেয়ার আর 64 কোডনস। আমরা জানি এখানে 3টা হচ্ছে স্টপ কোড, বাকি যে 61 কোডন সেটা এসেনশিয়ালি অ্যারাউন্ড 20 অ্যামিনো অ্যাসিড কোড করে। দ্যাট মিনস মাল্টিপল কোডন সেম অ্যামিনো অ্যাসিড কোড করে, যেটাকে আমরা রিডান্ডেন্সি বলি। দেখেন এখানে কিছু স্টপ কোডনের নাম দেওয়া, এটা একটু মনে রাখতে হবে। আর ওপেন রিডিং ফ্রেম এটা ইউজুয়ালি মেথিওনিন দ্বারাই স্টার্ট হয়। এরপরে ওই যে 5 প্রাইম ক্যাপ স্ট্রাকচার, 3 প্রাইমে কিছু আপনার পলি টেল যুক্ত হয়। এবং এটার কিছু ফলে যেটা হয় আপনার দেখেন কি ইফেক্ট যেটা হয়, যে ডিগ্রেডেশন থেকে কিন্তু আলটিমেটলি এটাকে আপনার সেভ হয়। রাইবোজোম প্রোটিন প্রোডাকশনের সাইট আমরা জানি, এবং রাইবোজোম আমরা জানি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনেও কিন্তু আপনার রাইবোজোমটা থাকে। সো এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা বলেছিলাম যে এমআরএনএ ছাড়াও আরও আরএনএ আছে, দ্যাট ইজ এমআরএনএ ইজ কল্ড কোডিং আরএনএ। ডিএনএর যে ইনফরমেশনস কোড সেটাকে সে একটা ফাংশনিং প্রোটিনের দিকে নিয়ে যায়। পাশাপাশি আরও কিছু নন কোডিং আরএনএ আছে। বলা হয় যে 4,500 জিনস ইন হিউম্যান, তারা কিন্তু নন কোডিং আরএনএ তৈরি করে। সেগুলো কি দেখেন, টিআরএনএ, দ্যাট ইজ ট্রান্সফার আরএনএ, আরএনএ, রাইবোজোমাল আরএনএ, রাইবোজাইম ইটসেলফ, অ্যান্ড মাইক্রো আরএনএ। এর ভিতরে যে মাইক্রো আরএনএ আর এমআইআরএনএ, এটা মোটামুটি 1000টার বেশি আমরা পাই, যার মূল কাজটা কি দেখেন, পোস্ট ট্রান্সলেশনাল জিন এক্সপ্রেশন। এটা সিঙ্গেল বেসে আসতে পারে। পোস্ট ট্রান্সলেশনাল জিন এক্সপ্রেশনে কোন আরএনএ কাজ করে সেটা। দেন তারপরে আমরা দেখছি এর কিছু আরেকটু ইউজ, এটা আরেকটা তার ফাংশনের কথা বলা, এবং এর আর কিছু ভূমিকার কথা কিন্তু আমরা জানি। সো এমআরএনএর উপর মোটামুটি ছোট্ট কিছু পয়েন্ট কিন্তু এখানে ডিসকাশনে রয়ে গেছে। নর্মাল ডেভেলপমেন্ট, ক্যান্সার, কমন ডিজেনারেটিভ ডিসঅর্ডার ইত্যাদি অনেক কিছুতেই মূলত এর ভূমিকা আমরা দেখতে পাই। সো আমরা
এতক্ষণ যে ডিসকাশন করলাম এই ডিসকাশন এর করসপন্ডিং ডিভিশনের পার্টটা আমরা দেখালাম। এখন আসেন আমরা একটু দেখি একটা প্রশ্ন সলভ করি স্লাইডে, দেখি আমরা এটা পারি কিনা, রাইট? আমি একটা কথা বলি সবসময় যে প্রতিটা ক্লাসে ভুলি আর কি, যে বিসিপিএস এর প্রশ্ন সাধারণত 4 প্যাটার্নের হয়। এর মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে ইয়েস পারছি, দ্যাট মিনস 5টা অপশন ট্রু অর ফলস বা সিঙ্গেল বেস্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যান্সার্ড ইট, ব্রাভো। সেকেন্ড অপশন হচ্ছে যেটা মোস্টলি আপনার বিসিপিএস এর প্রশ্ন দেখে মোস্টলি যে এক্সপ্রেশনটা আসবে সেটা হচ্ছে ইস যদি আরেকটু পরে আসতাম। মানে 5টা অপশনের ভিতরে 3টা থেকে 4টা আপনি কোনো মতে ওয়ার্কআউট করে ফেলছেন, একটা পারতেছেন না, অথবা 2টা ওয়ার্কআউট করছেন, 3টা পারতেছেন না। মেজরিটি পড়ছেন এই ক্যাটাগরিতে। থার্ড ক্যাটাগরি হচ্ছে, দ্বিতীয় ক্যাটাগরি কি বললাম, ইস যদি আরেকটু পরে আসতাম। থার্ড ক্যাটাগরি হচ্ছে ইস যদি পরে আসতাম, মানে টপিকটা চোখের সামনে দিয়ে ঘুরছে, ভাইরা দাগাইছে বা দাগায় নাই, আমি পড়ি নাই টপিকটা, কিন্তু টপিকটা চোখের সামনে দিয়ে আমার পাস হয়েছে, ওইটাতে প্রশ্ন চলে আসছে, এরকম প্রশ্ন আমরা পাই। 3টা ক্যাটাগরি। আর 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে এটা কি রে ভাই, মানে এই প্রশ্নের আগা মাথা কোনো কিছু বোঝা যাচ্ছে না, বিশেষ করে সিঙ্গেল বেস জাতীয় প্রশ্নগুলো এমন হয়, রাইট? সো এখন এইটা কোন ক্যাটাগরি আপনারা ডিসাইড করবেন, দেখি একটু সলভ করি। ডিএনএ টেমপ্লেট সিকোয়েন্স অফ একটা পার্টিকুলার সিকোয়েন্স, এটা যদি এমআরএনএ তে ট্রান্সক্রাইবড হয় তাহলে কি আসবে? এটাই যদি এমআরএনএ তে ট্রান্সক্রাইবড হয় তাহলে কি আসবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু সহজভাবে চিন্তা করতে পারি। দেখেন, যেহেতু আমরা জানি আরএনএ তে থাইমিন থাকে না, ইউরাসিল থাকে, তাহলে প্রথম 3টা অপশন বাদ। এই তো, কারণ প্রথম সবগুলো থাইমিন আছে। আচ্ছা, তাহলে আমাদের অপশন সিলেক্ট করার মতো হচ্ছে ডিআরই, তাই না? আচ্ছা, তো এখানে দুইটার ভিতরে কম্পারেটিভলি আমরা কোনটার দিকে যাব? সি এর সাথে জি যুক্ত হতে পারে, সিও যুক্ত হতে পারে, ইউ, জি এ, টি এ, ইউ এ। সো এই দুইটার ভিতরে হচ্ছে আমাদের কনফিউশন, এটা শেষ যেটা সেটা হবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে থাইমিনটা ইউরাসিল দ্বারা আপনার রিপ্লেস হয়ে গিয়েছে, এই জিনিসটা আমাদের মাথায় মূলত আছে কিনা। হ্যাঁ, ওকে, আমরা এখন নেক্সট সেকশনে যাব, ভেরি ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে প্রশ্ন হচ্ছে, যে বললাম না অনেক সময় একদম বেসিক কোশ্চেন দিয়ে দেয়, এই বেসিক কোশ্চেনের কারণে দেখা যায় যে এক্সাম হলে আমাদের এগুলো কিছু মনে থাকে না। সেটা হচ্ছে সেল সাইকেল। সেই ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়তেছি, একেবারে প্রথম বর্ষ থেকে, তাই না? এই প্রথম বর্ষ থেকে পড়তে গিয়ে আমাদের কিছুই মনে নাই যে কি পড়েছি। তো আমরা একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আনার চেষ্টা করি সেল সাইকেলে। সেটা হচ্ছে যে এসেনশিয়ালি সেল সাইকেলে কি হয় না, আমরা জানি যে এটা হচ্ছে মাইটোসিস, সাপোজ সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে আমরা সবাই জানি। মাইটোসিস এবং মায়োসিস সেল ডিভিশনের যে কোয়ালিটেটিভ ডিফারেন্স, এটা রেসিডেন্সিতে আসে। তো এই মাইটোসিস হওয়ার আগে কিন্তু নানা রকম প্রিপারেশন দরকার হয়, তাই না? প্রথমে যেটা হয়, একটা G1 ফেজে একটা সেলকে আসতে হয়, G1 ফেজ, প্রিপারেটরি ফেজ। তো G1 ফেজ থেকে সেখানে কিছু ফাংশন হয়, তারপর সে আসে এস ফেজে, কিন্তু এখানে একটা বাধা আছে। আপনি যদি ক্যান্টনমেন্টে ঢুকতে যান, ক্যান্টনমেন্টগুলো দেখবেন একটা চেকপোস্ট আছে, আপনারা জিজ্ঞেস করবেন আপনি কে। আপনি যদি বলেন আমার ফাদার লাইক ওয়ার্কিং অর রিটায়ার্ড মিলিটারি অফিসার বা এয়ারফোর্স অফিসার, আপনি ঢুকতে পারবেন, আদারওয়াইজ ঢুকতে পারবেন না। তেমনিভাবে এখানে একটা চেকপোস্ট থাকে রেটিনোব্লাস্টোমা জিনের। তো এই চেকপোস্টটা অ্যাকচুয়ালি একটা এনার্জি থ্রেশহোল্ড, অর্থাৎ একটা সেল এস ফেজে আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয়। তো এই ডিএনএ রেপ্লিকেশনে একটা সেল যাবে কিনা সেটা ডিটারমাইন করে এই এনার্জি থ্রেশহোল্ডের উপর। যখন এই আরবি জিনটা ফসফোরাইলেটেড হয়, এই থ্রেশহোল্ডটা অতিক্রম হয়, তখনই সেলটা কিন্তু এস ফেজে আসে। তারপর কি হইলো, আপনার ডিএনএ রেপ্লিকেশন হইলো, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর তো এরর হইতে পারে, তাই না? সো এররটা চেক আপ হইতে হবে, অ্যাজ ওয়েল এজ সেলের জন্য যে সমস্ত অর্গানেল দরকার সেগুলো তৈরি হইতে হবে। সেটা তৈরি হচ্ছে G2 ফেজে। অ্যান্ড ফাইনালি এই সেলটা মাইটোসিসের দিকে যাবে। তবে সব সেল কিন্তু মাইটোসিসের দিকে যায় না, কেউ ঘুরে আপনার G0 ফেজে চলে যায়। G0 ফেজ, তারা আবার চাইলে এখানে ঢুকতে পারে, বাট এসেনশিয়ালি দিজ আর স্টেবল সেলস। আমরা দেখেছি যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেল ইন আওয়ার বডি, যেগুলো কি মানে সেল ডিভিশনের অনুযায়ী আমরা ভাগ করি। স্টেবল সেল, লাবাইল সেল, যে সেলগুলো ডিভাইড করে, রাইট?
লাইক মিউকোজাল সেলস, জিআই ট্র্যাক্টের যে মিউকোজা, স্কিন, বোন ম্যারো সেলস, দিজ আর labile cells. Stable cells stay in G0. তো এরা ইউজুয়ালি ডিভাইড করে না, ডিভাইড করতে পারে না তা না, বাট ইউজুয়ালি করে না। লাইক লিভার, ইউজুয়ালি প্যারেনকাইমাল সেলগুলোকে আমরা স্টেবল সেল করি। যেমন ধরেন কারো কোনো কারণে সিএলডি হইলো, সিরোসিস হয়েছে, বা হেপাটোসেলুলার কার্সিনোমা হইলো, লিভারের আপনার নিয়ার অ্যাবাউট হাফ আপনার রিজেক্ট করে ফেলতে হইলো, দেন কিন্তু এক্সিস্টিং যেটা অংশ থাকে সেটা আবার কি হয়, সেটা কিন্তু হাইপারপ্লেসিয়া হয়ে আবার একটা নির্দিষ্ট মাস তৈরি করে ফেলে। দে ক্যান ডিভাইড, বাট দে ইউজুয়ালি ডু নট। আরেকটা সেলকে আমরা বলি পার্মানেন্ট সেল, দে ডু নট ডিভাইড অ্যাট অল। ইউজুয়ালি আমরা শুনেছি যে ইউজুয়ালি নিউরন, কার্ডিয়াক সেল ইউজুয়ালি এগুলা ডিভাইড করেন, এক্সেপশন আছে, বাট দিস ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল অফ আ সেল সাইকেল। নাও এখান থেকে আসার প্রশ্নটা কি, মানে কি আসতে পারে, মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। ইউজুয়ালি এই যে প্রতিটা ফেজের বৈশিষ্ট্য, কোথায় সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে, কোথায় ডিএনএ রিপেয়ারিং হচ্ছে, এই যে রেস্ট্রিকশন পয়েন্ট, এটা কিভাবে অতিক্রম করতেছে, এবং এই টোটাল জিনিসের সাথে আমরা অনকোলজিতেও পড়বো। অনকোলজিতে এই ফান্ডামেন্টালটাই আমরা দেখবো। অনকোলজিতে যে ক্যান্সার প্রোন যখন হয়ে যায় একটা পার্টিকুলার সেল, তারা কি করে, এই যে রেস্ট্রিকশন পয়েন্টটাকে ডিস্ট্রাকশন করে ফেলে, এই এনার্জি থ্রেশহোল্ডটা থাকে না, ফলে খুব ইজিলি সে একের পর এক রেপ্লিকেটিভ সাইকেলে চলতে থাকে। আরও অন্যান্য হলমার্কও আমরা দেখবো, এটা একটা হলমার্ক। সো এই প্রত্যেকটা ফেজের যে ইনফরমেশন আপনারা অলরেডি আপনার স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছেন, যে এটা ডেভিডসনের ছবি, এই ছবিটা এসেনশিয়ালি অনকোলজি চ্যাপ্টার থেকে নেওয়া। তো এখানে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু G1 ফেজে কি, G2 ফেজে কি, এস ফেজে কি ইত্যাদি নানা কথাবার্তা, এই জায়গাগুলো থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে, অলরেডি এসেছে। এবং এখানে দেখেন সাইক্লিন বলে একটা কথা আছে, অর্থাৎ এই যে একটা সেল পার্টিকুলারলি ডিভিশনের মধ্যে দিয়ে যাবে, এর জন্য কিন্তু বিভিন্ন রকম গ্রোথ ফ্যাক্টরস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ইত্যাদির দরকার হয়, রাইট? ওকে, তো আমরা এখানে একটু জাস্ট স্লাইডে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এক নজর দেখে নিয়ে আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন একসাথে পড়ার জন্য। বাট এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে G1 ফেজে কি হচ্ছে, এস ফেজে কি হচ্ছে, এবং এস ফেজে দেখেন একটা লাইন আমি রেড মার্ক করেছি, যেটা ইউজুয়ালি আমাদের ভুল হয়। এটা এই অ্যাকচুয়ালি লাইনটা FCPS এর পার্ট 1-এর মাল্টিপল চয়েসে মূলত এই লাইনটা আসছিল। সেটা হচ্ছে দেখেন অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ডাবলড, মানে আমরা 2n ইউজুয়ালি ডিপ্লয়েড। তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, যখন এস ফেজে সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, তখন কিন্তু আরও 2n তৈরি হচ্ছে, ফলে আলটিমেটলি একটা 4n বা টেট্রাপ্লয়েড একটা স্টেট তৈরি হয়, তাই তো? মাইটোসিস হয়ে কি হয়, এই টেট্রাপ্লয়েডের 2n একদিকে চলে যায়, 2n আরেকদিকে থাকে। আর মিওসিস যখন হয়, এই যে 4n এটা ভাগ হয়ে 4টা n হয়ে আলটিমেটলি গ্যামেটিক যে সেলগুলোতে আসে। আর সেই ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস বা ওভোজেনেসিসের ক্ষেত্রে আমরা জানি একটা ওভাম তৈরি হয়, বাকি 3টা পোলার বডি হয়। স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে 4টা স্পার্ম তৈরি হয়। সো দিস ইজ দি আই উড সে যে মোস্ট ফান্ডামেন্টাল ডিফারেন্স। এবং অলরেডি কিন্তু আমরা ডিসকাস করেছি যে সেলগুলো আপনার লেবাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, এগুলো থেকে রেসিডেন্সিতে মেনলি প্রশ্ন আসে। আমি জাস্ট আপনার কনসেপশন এবং জাস্ট মাথায় রাখার জন্য এই বিষয়গুলো একটু নিয়ে এসেছি। তো আমাদের আরেকটা বিষয় থেকে মূলত প্রশ্ন আসে, এটাও বেসিক বিষয়, সেটা হচ্ছে সেলুলার ডিভিশন। আই হ্যাভ মেনশনড যে আমাদের মাইটোসিস অ্যান্ড মায়োসিস, এই জায়গাটাতে আমাদের একটু বোঝার অংশ রয়েছে। আপনারা একটু খেয়াল করেন আমাদের যে ছবিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে আমরা কিন্তু দেখতেছি যে এটা একটা মাদার সেল, একটা 1 ক্রোমোজোম ইজ ফ্রম ফাদার অ্যান্ড 1 ক্রোমোজোম ইজ ফ্রম হার মাদার। সেটা কিন্তু কি হচ্ছে, ডাবলড হচ্ছে, তাই না? ধরে নেন যে এটাই হচ্ছে আলটিমেটলি এস ফেজ চলতেছে। ডাবলড হয়ে যাওয়ার পর আলটিমেটলি কি হচ্ছে, তারা মেটাফেজ পর্যায়ে মানে সেলের ইকুয়েটর বা মাঝামাঝি আসতেছে, এবং ফাইনালি তারা অ্যানাফেজ পর্যায়ে পাশে চলে যাচ্ছে, এবং আলটিমেটলি সাইটোকাইনেসিস হয়ে 2টা সেল তৈরি হচ্ছে। এই তো মানে মোটামুটি সমগুণ সম্পন্ন আমরা বলি, সেম কোয়ালিটির সেল। এখানে আমাদের একটা মানে বোঝার একটা ভুল তৈরি হয়। বোঝার একটা ভুল কোথায় তৈরি হয়, আমরা ইউজুয়ালি একটু যদি বোর্ডে খেয়াল করি, এই সেলুলার ডিভিশন রিলেটেড যে ডিসকাশনগুলো যখন ছবিতে ডিপিক্ট করা হয়, ইউজুয়ালি আপনি যদি এরকম একটা ক্রোমোজোম দেখেন, তাহলে আপনি কি ভাববেন, এটা কি 2n, এটা কি n না 4n? প্রশ্নটা খেয়াল করেন। আমি বলতেছি যে যদি আপনি এরকম একটা ক্রোমোজোম দেখেন সেলুলার ডিভিশনের কোনো একটা জায়গায়, বা এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনি কি ভাববেন, এটা কি n, 2n না 4n? ইউজুয়ালি আমরা ভাবি ডিপ্লয়েড। কারণ আমরা শুরুতে একটা ছবি দেখেছিলাম ক্রোমোজোমে, মেটাফেজ ক্রোমোজোম, আমরা তো ডিপ্লয়েডই ভেবেছি। বাট একটু মানে
গ্রাফিক্যালি এক্সপ্রেস করার সমস্যা যেটা, এই একই ছবি দিয়ে 2n ও বোঝানো যায়, একই ছবি দিয়ে 4n ও বোঝানো যায়। এই জিনিসটার একটা প্যাচ আমরা পড়ে যাই, বিশেষ করে যখন মিওসিস বুঝতে চাই। আমরা একটু এখন যদি স্লাইডে দেখি, এই ছবিটা তো আমরা মাইটোসিস দেখলাম। স্লাইডে যদি আমরা দেখি, দেখেন মিওসিসের ক্ষেত্রে মূল যে ফ্যাক্টরটা, এখানে আমরা দেখতে পাচ্ছি নীল নীল লাল লাল ক্রোমোজোম, তাই না? আচ্ছা, তো এটার ক্ষেত্রে দেখেন যে এগুলো কি হচ্ছে, আলটিমেটলি ডাবলড হয়ে যাচ্ছে, এই তো ডাবলড হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আলটিমেটলি ক্রসিং ওভার যখন হয়, আমরা জানি মিওসিসের প্রোফেজ 1-এর বেশ কিছু ধাপ থাকে। এর ভিতরে একটা ধাপে কি হয়, কায়াজমা তৈরি হয়, ক্রসিং ওভার হয়। তো ক্রসিং ওভার তৈরি হলো ধরেন এই দুইটা সেল তৈরি হলো, এটা হচ্ছে মিওসিস 1 শেষ হলো, এবং আলটিমেটলি মিওসিস 2-তে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার 4টা সেল তৈরি হচ্ছে। এবং দেখেন তো এখন ঝামেলাটা দেখেন, এই প্রথমে যে আমরা ইয়েগুলো দেখতে পাচ্ছি নীল আর লাল, এইটা কি 2n? তাই যদি হয় তাহলে এইটা কি, এখানে তো একটা দাগই, তাই তো? অর্থাৎ ওই একটা দাগ দিয়েই প্রথমে 2n বোঝানো হয়েছে, তারপর 4n বোঝানো হয়েছে, তারপর অ্যাট দ্য এন্ড n বোঝানো হয়েছে। অর্থাৎ এটা ডিপ্লয়েড সেল, এটা একটা টেট্রাপ্লয়েড স্টেজ হয়ে মিওসিস 1 মিওসিস 2 এর শেষে গিয়ে আলটিমেটলি n বা ইউপ্লয়েডি স্ট্যাটাসটা অ্যাচিভ হচ্ছে। এই কারণে আমরা বলি যে মিওসিসে কিন্তু রিডাকশন হয়, ক্রোমোজোম কিন্তু 2n দিয়ে শুরু হয়, 4n এর একটা স্টেটে আসে এবং এরপর থেকে n এ নেমে আসে। এই জন্য ছোটবেলায় আমরা মিওসিস 1 কি রিডাকশনাল ডিভিশন বলেছি, আর মিওসিস 2 কি ইকুয়েশনাল। আসলে বিষয়টা এভাবে ফাংশন করে না, এই জিনিসগুলো সিমিংলি একসাথে হয়, ভাগ করে পড়া আমাদের বোঝার সুবিধার জন্য বলা হয়েছে। ছোটবেলাতে ভুল শিক্ষা শিক্ষার অংশ, ছোটবেলাতে ভুল শিক্ষা শিক্ষার অংশ। আমরা ছোটবেলায় অনেক কিছু ভুল শিখেছি, এটা শিক্ষারই অংশ, এবং বড় হয়ে বুঝতে হবে যে এটা ভুল শিখছি, এটাই বড় হওয়ার একটা সংজ্ঞার মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, ওটা ধরে থাকা যাবে না। সো মিওসিসের ক্ষেত্রে এই যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা, যে মাইটোসিসে যেমন প্যারেন্ট সেল ছিল তেমন ডটার সেল, বাট মিওসিসের ক্ষেত্রে আমরা জানি যে যখন মিওসিস 1-2 এর শেষে গিয়ে কিন্তু আলটিমেটলি রিডাকশনটা হয়, নট 1 এর শেষে। বইতেও তাই বলে, আমরা দেখব। কিন্তু এর ভিতরে যে চেঞ্জটা হয়, যে প্যাকাইটিন নামে যে একটা সাবফেজ হয় প্রোফেজ 1, সেখানে গিয়ে আলটিমেটলি চেঞ্জ হয়। তো এই চেঞ্জগুলো আপনারা একটু মার্ক করবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের মিওসিস 1 এর প্রোফেজ 1। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস, যেখানে কি চেঞ্জগুলো হচ্ছে, যে প্রথমে নিউক্লিয়ার ক্রোমাটিন কন্ডেনসেশন হয়ে সিনাপসিস ডেভেলপ করে, একটা বাইভ্যালেন্ট তৈরি হয়, এবং এই বাইভ্যালেন্ট মানে জাস্ট জোড়া, সহজ কথা। এরা আবার কি করে, ডিভাইড করে, 2n-ই কিন্তু স্টিল দেয়ার 2n, ডিভাইড করে আলটিমেটলি কি করতেছে, একটা টেট্রাড তৈরি করে। অর্থাৎ প্রত্যেকজনের সাথে 2টা করে সিস্টার ক্রোমাটিড, এরকম টেট্রাড। তারপর নন সিস্টার যে ক্রোমাটিডগুলো থাকে, এটার সাথে কিন্তু আলটিমেটলি কায়াজমা তৈরি করে ক্রসিং ওভার হচ্ছে। তারপর ফাইনালি কি হচ্ছে, আলটিমেটলি প্রোফেজ যখন শেষ হচ্ছে, দে বিকাম সেপারেটেড। তো এইখানেই এই যে স্লাইডটা, আপনার এটা একটু একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। বোর্ডে আমরা একটু দেখি যে স্লাইডে একটু যদি দেখি, এখানে মূলত কি ডিসকাশনটা থাকতেছে, যে মিওসিস 1-এ কি চেঞ্জ হচ্ছে, মিওসিস 2-তে কি হচ্ছে, এবং ক্রোমোজোমাল চেঞ্জগুলো আমরা কোথায় কোথায় পাচ্ছি। দেখেন, প্রোফেজ 1-এ কি হচ্ছে, জাইগোটিনে সিনাপস টেট্রাড, প্যাকাইটিনে কায়াজমা ক্রসিং ওভার, ডিপ্লোটিনে গ্র্যাজুয়াল সেপারেশন। এই পয়েন্টগুলো মাল্টিপল চয়েসে আসতে পারে, সুতরাং আমরা এটা একটু কিন্তু খেয়াল রাখবো। সো উই হ্যাভ ডিসকাস সেল সাইকেল, সাম পয়েন্টস রিগার্ডিং সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, এবং সেটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনার আসতে পারে আমাদের এক্সামে। সো আমরা এখন যেটা করবো, আমরা কিন্তু একটু ইয়েতে চলে যাব, বইতে চলে যাই। চলেন আমরা একটু এই ফাঁকে বইটাও দাগিয়ে ফেলি, যেখানে আমরা শেষ করেছিলাম পেজ 40। লেট আস কাম টু পেজ 40 অফ ডেভিডসন 24th এডিশন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সেল ডিভিশনের জন্য কিছু ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, হরমোন, গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন। এগুলোই মূলত সেল সাইকেলটাকে অ্যাক্টিভ করার সিগন্যাল প্রোভাইড করছে। এরপরে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে ওই মানে মায়োসিস সেল ডিভিশনটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে বলা। এখানে একটা কথা আমাদের জন্য লাগবে, নন ডিসজাংশন। দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা অ্যানাফিজে দেখেছি যে সিস্টার ক্রোম্যাটিডগুলো সেপারেটেড হয়ে যাচ্ছে এবং অপোজিট পোলে যাচ্ছে, এই তো। এইটাকে কোনো কারণে যদি ল্যাগ হয়, অ্যানাফেজে কোনো কারণে ল্যাগ হয়ে যাওয়াটা, অ্যাটাচমেন্ট থাকলো,
আপনার যে ক্রোমোজোম সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হলো না, ডিসজাংক্ট হলো না, দেন ইট বিকামস প্যাথোলজি হুইচ ইজ কল্ড নন ডিসজাংশন। আমরা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি যখন পড়বো তখন এটা ডিসকাশন আসবে। আচ্ছা, এখন একটু এখানে দেখেন যে এখানে অনেকগুলো বুলেটেড পয়েন্ট আছে। এই প্রত্যেকটা বুলেটেড পয়েন্ট আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়ে বুঝতে হবে, এখান থেকে প্রশ্ন আসছে এর আগে। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা যে ডিসকাশন অলরেডি করে ফেলেছি, এগুলোই কিন্তু এখানে পয়েন্ট আকারে দেওয়া। এটা খুব ভালো মতো পড়ে আপনাকে বুঝে রাখতে হবে, ইনফরমেশন লোড হিসেবে না নিয়ে কনসেপশন হিসেবে নিয়ে রাখতে হবে, যাতে আপনার আর না পড়লেও আপনি পারেন। সো এই প্রত্যেকটা বুলেটেড পয়েন্ট আমি আলাদা করে দাগাইনি, আমি হেডলাইনই দাগিয়েছি একবারে। প্রত্যেকটা বুলেটেড পয়েন্ট থেকে মাল্টিপল চয়েসের জন্য প্রশ্ন আসতে পারে। সো একটাও কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না, নট আ সিঙ্গেল ওয়ান। ঠিক আছে? আচ্ছা, মিওসিসের কিছু বৈশিষ্ট্য নিয়ে একটু আলাপ দেখেন, যে ফিমেলের ক্ষেত্রে মিওসিস কিন্তু ফিটাল লাইফে শুরু হচ্ছে, কিন্তু এটা অ্যারেস্টেড হয়ে যায়, পরবর্তীতে কমপ্লিট হয় আনটিল আফটার ওভুলেশন। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা বিষয়, মেইলের ক্ষেত্রে কিন্তু ওইটা পিউবার্টির আগে শুরুই হয় না, ফিমেলে শুরু হয়ে বন্ধ হয়ে ওভুলেশনের পরে গিয়ে শেষ হচ্ছে, মেলে শুরুই হয় না পিউবার্টিতে। আরেকটা কথা হচ্ছে এই যে নন ডিসজাংশন, যেটা আমরা দেখলাম একটা ডিভিশনের সময় হওয়া প্রবলেম, এটা কিন্তু আপনার বয়স বাড়ার সাথে সাথে বাড়ে। এই জন্য দেখবেন যে এল্ডারলি মাদার লাইক 30-32 এই সময় কিন্তু বাচ্চা নিলে যেটা হয়, ডাউন সিনড্রোমের একটা ঝুঁকির কথা তাদের বলা হয়, যে আপনার ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হইতে পারে। কেন? বিকজ নন ডিসজাংশন ইজ দি ফান্ডামেন্টাল প্যাথোলজিক্যাল প্রসেস ফর নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস, সামনে আমরা পড়বো। সো ডাউন সিনড্রোম ইজ ওয়ান অফ দ্যাম। আচ্ছা, এর সাথে সাথে আমরা আরেকটা টপিক একটু পড়ে ফেলবো, এরপরে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা যাব, সেটা হচ্ছে সেল ডেথ, অ্যাপপ্টোসিস এন্ড সিনেসেন্স। আচ্ছা, এইটা মূলত অনকোলজি অধ্যায়েও আমরা পড়ব। এখানে যেটা ইম্পর্টেন্ট, এখানে একটা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন, সেটা হচ্ছে ভার্মার সিনড্রোম। এটা হচ্ছে ডিএনএ হেলিকেজ নামে একটা এনজাইম থাকে। তো এটার কারণে এই প্রবলেমটা হয়, যদি মিউটেশন হয়ে যায় তখন দেখা যায় যে আলটিমেটলি ডিএনএর যে প্রপার রিপেয়ারিংটা সেটার প্রবলেম হয়, এবং এই ধরনের পেশেন্টের প্রিম্যাচিওর এইজিংয়ের একটা সমস্যা থাকে। এটা কিন্তু সিঙ্গেল বেস্টে আসতে পারে। বায়োলজিক্যাল ক্লকের একটা কথা আছে, এইটাও একটু বুঝে রাখবো। আরেকটা বিষয় হচ্ছে অ্যাপপ্টোসিস নিয়ে যে আলোচনা, সেটা আমরা ইয়েতে পড়বো, এখানে আমরা এটা আপাতত স্কিপ করি। অ্যাপপ্টোসিসের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপপ্টোসিসের জন্য দায়ী একটা এনজাইম বা গ্রুপ অফ এনজাইমসের কথা বলা, দিস ইজ ক্যাসপেজেস। ক্যাসপেজেস এটা ইম্পর্টেন্ট। এবং নেক্রোসিসের জন্য আরেকটা লাইন যেটা এখানে ইম্পর্টেন্ট, আমরা বলতে চাই যে হাইপোক্সিয়া ইজ প্রবাবলি দ্য মোস্ট কমন কজ অফ নেক্রোসিস, রাইট? তো তাহলে আমরা যে অংশগুলো পড়লাম, সেল ডিভিশন, রিগার্ডিং সেল ডিভিশন, সেল সাইকেল, সেটারই একটা এক্সারসাইজ আমরা করি। এই প্রশ্নটা মানে দিস অ্যালাইক কোশ্চেন কিন্তু এফসিপিএসে এসেছে অলরেডি। ধরেন এই প্রশ্নটা এফসিপিএসে আসা, যেটা আমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছি, যে ইন সেল ডিভিশন নিয়ে বৈশিষ্ট্য 5টা পয়েন্ট। মাইটোসিস কোথায় কোথায় হচ্ছে, টেট্রাপ্লয়েড স্টেজ হয় কিনা, আমরা বললাম ক্রসিং ওভার কায়াজমা, এটা কি ঘুরিয়ে বলা যে জেনেটিক সোয়াপিং সেটা কোথায় হয়, তারপরে আউটকাম কি, মাইটোসিস এবং মিওসিসের আউটকাম থেকে একটা পয়েন্ট, এবং মিওসিসের যে ফিমেলের ক্ষেত্রে কখন হয়, কখন বন্ধ থাকে, ইত্যাদি। সো এইভাবে কিন্তু প্রশ্ন ফ্রম ভেরি ফান্ডামেন্টাল জেনেটিক্স থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে। সো উই হ্যাভ কাভার্ড 2 সেকশনস। এখন এই 2টা সেকশন থেকে যদি আমরা বলি রিলেটিভলি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কোথায়, সেটা দ্যাট উড বি অবভিয়াসলি সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। বাট এর চেয়েও ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমরা এখন ডিসকাস করবো, দিজ আর দি ভেরি ফান্ডামেন্টালস অফ জেনেটিক ভ্যারিয়েশন। এটা থেকে পার্ট 1-এ প্রশ্ন হয়, রিটেনে কোশ্চেন হয়, ফেজ এ অ্যান্ড অলসো ইন এমসিপিএস, এফসিপিএস। সো এই জায়গাগুলো আমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। ভ্যারিয়েশনস ইন জিনোম, দেখেন আমরা যারা এই ক্লাস করছি বা আপনারা যখন অফলাইনে ক্লাস করে, দেখা যায় যে একটা ক্লাসে যদি অ্যারাউন্ড 50 স্টুডেন্টস থাকে, কারোর সাথে কারো চেহারা মিল নেই, আনলেস ইউ আর টুইন। কিন্তু তার মানে কি আমরা অসুস্থ? আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, তাই না? অর্থাৎ নর্মালি দেয়ার আর আ রেঞ্জ অফ ভ্যারিয়েশনস। নর্মাল ফাংশনিং হিউম্যান বিইং, তার ভিতরে কিন্তু রেঞ্জ অফ ভ্যারিয়েশনস, তাই না? আমরা সবসময় অনেক সময় বলি যে ছেলেটা দেখতে ওর বাবার মতো হয়েছে, বা ছেলেটা দেখতে ওর মায়ের মতো হয়েছে। আমরা বলি না যে পুরো হুবহু কপি মতো। দ্যাট মিনস দেয়ার ইজ সাম ভ্যারিয়েশন ইন হিম, রাইট? সো we each have 5 to 50 million variants in our genome. প্রত্যেক 300 বেস পর ভেরিয়েশন তৈরি হয়, বাট স্টিল we're okay, right?
দ্যাটস গ্রেট। এখানে যতগুলো ফেস আমরা দেখতে পাচ্ছি, অল অফ দেম আর ওকে, দে আর হেলদি, বাট দেয়ার আর সাম অ্যাবনর্মাল ভেরিয়েশনস অলসো। এই যে নর্মাল যে ভেরিয়েশনটা, সেটাকে আমরা সাধারণত পলিমরফিজম বলি, আমরা সামনে দাগাবো সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। বাট উই হ্যাভ অ্যাবনর্মাল ভেরিয়েশনস দ্যাট মে লিড টু ডিসঅর্ডার্স, দ্যাট মে লিড টু ডিসফাংশন। এই জিনিসটা আমরা একটু এখন বুঝবো। দেখেন, ধরে নেন, লেট আস অ্যাজিউম যে এটা একটা ডিএনএ সিকোয়েন্স। আই হোপ ইউ আর সিইং দ্য স্লাইডস। mRNA আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন কালারে, অ্যান্ড প্রোটিন। ধরেন এটা একটা নর্মাল স্ট্রাকচার, ওকে। নাও সেকেন্ড লাইনটা খেয়াল করেন, দেখেন উপরে যেটা জি ছিল সেটা এখানে এ হয়ে গেছে, ফলে এটার কমপ্লিমেন্টারি বেস যখন mRNA-তে কোড হয়েছে, এ আসছে, জিও আসতে পারতো, ফাইন, এ আসছে। আউটকামটা দেখেন তো, মানে যেটা ওয়াইল্ড টাইপ জিনোম, সেখানে লাইসিন মিউটেশন হওয়ার পরও আমরা জানি যে একটা বেস সাবস্টিটিউট হয়ে যায়, ওটা মিউটেশন বলে, সেখানেও লাইসিনই আছে। নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, এই যে একটা মিউটেশন বদলাইলো, একটা মিউটেশন হয়ে জিনোমের লাইক একটা জেনেটিক কোড বদলে গেল, এটা কি আমার বডি সেন্স করতে পারবে? পারবে না, কারণ আলটিমেটলি প্রোডাক্ট তো লাইসিনই আছে, ফাংশনে তো চেঞ্জ হচ্ছে না। দিস ইজ আ ফর্ম অফ মিউটেশন। এটাকে আমরা বলি হচ্ছে সাইলেন্ট পলিমরফিজম, সাইলেন্ট বা নিউট্রাল। জেনেটিক্সের যারা ছাত্রছাত্রী, তারা মূলত এগুলোকে সাধারণত নিউট্রাল মিউটেশন বলে। এটা আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ মিউটেশন হয়েছে ঠিকই, কিন্তু মিউট্যান্ট যে কোড, সেটা আলটিমেটলি প্যারেন্ট কোডের মতোই একই অ্যামিনো অ্যাসিড তৈরি করে, ফলে বডি এটাকে সেন্স করতে পারে না। কিন্তু সবসময় কি এমন হয়? আবার আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে সেম কোডটাই আমরা আরেকবার অন্য একটা উদাহরণ দিয়ে দেখি। দেখেন, এখন এর জায়গায় সি আসছে, এর জায়গায় সি, সি। দেখেন, আগে ছিল লাইসিন, এখন হয়ে গেছে কি? গ্লুটামিন, তাই না? এটা তো গ্লাইসিন, এটা হচ্ছে গ্লুটামিন। এখন তো বডি চেঞ্জ করতে, মানে বদলটা সেন্স করতে পারবে যে লাইসিন তো নাই, ফলে আলটিমেটলি প্রোটিনের ফাংশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ কল্ড আ মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশন অর্থাৎ লাইসিনকে আর সেন্স করতে পারবে না, অন্য একজনকে আমার বডি সেন্স করতেছে। অ্যান্ড দিস মে লিড টু ডিজিজ, দিস কল্ড মিসসেন্স মিউটেশন। আমাদের এখন আমাদের জেনেটিক ভেরিয়েশনটা কনসেপচুয়াল লেভেলে বুঝে রাখতে হবে, যাতে না পড়লেও আমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারি। এখান থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন হয়, 5টা অপশন দিবে, 5টা ভেরিয়েশনের সংজ্ঞা বা বৈশিষ্ট্য থেকে। এরকম প্রশ্নের আগে বিসিপিএসে আসছে। এখন দেখেন, এখন এএজি ছিল, টিএজি হয়েছে, ফলে mRNA-তে ইউএজি কোড আসছে। আমরা জানি ইউএজি তে স্টপ করুন, ইউএএ, ইউজি, এগুলো স্টপ করুন, ফলে অ্যামিনো অ্যাসিড 3টা তৈরি হয়েছে, যুক্ত হওয়ার পরে আর প্রোটিনটা তৈরি হয়নি। ট্রাঙ্কেটেড প্রোটিন, কেটে দিয়েছে মনে হয় প্রোটিনটা। ওকে, সো দিস ইজ কল্ড ননসেন্স মিউটেশন। আর ওই প্রোটিনের কোনো খবরই নাই। আগের বার তো একটু সেন্স করতে পারছে, কিন্তু ভুল সেন্স করছে, আগের মতো সেন্স করতে পারে না। এবার সেন্সই করতে পারতেছে না, কারণ প্রোটিন তৈরি হয়নি। অ্যাবনর্মাল ট্রাঙ্কেটেড প্রোটিন এগুলা ডিগ্রেডেড হয়ে যায় বডিতে। সাবসিকুয়েন্টলি আমাদের ফ্যাগোসাইটস যেগুলো থাকে, এগুলো স্ক্যাভেজ করে ফেলে। সো এতক্ষণ আমরা যে কয়টা পড়লাম, এগুলো হচ্ছে ফান্ডামেন্টালি আমরা বলি পয়েন্ট মিউটেশনের বিভিন্ন ভ্যারাইটি। সিনোনিমাস মানে মিউটেশন হয়েছে ঠিকই, কিন্তু আগের অ্যামিনো অ্যাসিডটাই রয়েছে। মিসসেন্সের ক্ষেত্রে মিউটেশন হয়ে অ্যামিনো অ্যাসিড বদলে গেছে, আর ননসেন্সের ক্ষেত্রে মিউটেশন হওয়ার কারণে স্টপ কোডন চলে আসছে, ফলে অ্যামিনো অ্যাসিড আর প্রপারলি তৈরি হয়নি, ট্রাঙ্কেটেড প্রোটিন তৈরি হয়েছে। এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা জানবো, দ্যাট ইজ ইনসারশন অ্যান্ড ডিলিশন। আমরা দেখলাম পয়েন্ট মিউটেশনে এ ছিল টি হয়েছে, বি সি ছিল জি হয়েছে, একটা সাবস্টিটিউট হয়ে গেছে। বাট আরেক রকম চেঞ্জ হতে পারে। লুক অ্যাট দ্য স্লাইড। দেখেন, প্রথমে যেটা ছিল, এটা কি সিএজিসিসি এ সিসিসি এসিটি, এই তো আমাদের প্যারেন্ট কোড। এরপরে হঠাৎ করে সি এর আগে একটা টি বসে গেছে, ইট ইজ কল্ড ইনসারশন। ইনসারশন, হ্যাঁ। আবার আরেকটা হইতে পারে, দেখেন সি এর আগে 3টা টি বসে গেছে, তাই তো? এখন একটা বিষয় খেয়াল করে, যখন একটা টি বসছে, একটা টি, তখন বাকি অংশটা কি প্রথমটার মতো আর পড়া যাচ্ছে? দেখেন সিসি, কিন্তু প্রথমে কি ছিল? ট্রিপল সি একসাথে, এখানে টি সিসি, সি এসিটি, আর এখানে সিসিসি এসিটি। অর্থাৎ এটাই কিন্তু আগের ফ্রেমের মতো পড়া যাচ্ছে না। এইটাকে দেখেন তো, 3টা জি ইনসারশন বা ডিলিশন হইল, এখন কি আগেরটার মতো পড়া যাচ্ছে? সিসিসি এসিটি,
দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন ফ্রেম অ্যান্ড ফ্রেম শিফট। যদি যদি আপনার এক্সিস্টিং যে ফ্রেম, এই ফ্রেমে এক বা দুইটা ইনসারশন হয় অথবা ডিলিশন হয়, এক বা দুইটা, সেই ক্ষেত্রে ফ্রেমটা আর পড়া যায় না আগের মতো। আমি একটু আপনাকে যদি লিখে দেখাই, ধরেন এসিটি এটা ঠিক আছে, এই জায়গাটা আমি চেঞ্জ করি, হ্যাঁ, একটা টি দেই, দুইটা টি দেই, দিয়ে আমরা দেখি আগের মতো আসে কিনা। দেখেন এসিটি, এখানে জিসি হইলে আরেকটা জি থাকবে, জিসিসি এ, আর এখানে জি হইলে সিজিসি এ। এই পুরো ফ্রেমের চেহারায় আগের মতো নাই। অর্থাৎ যদি একটা অথবা দুইটা ইনসারশন বা ডিলিশন হয়, ফ্রেমটা শিফট হয়ে যায়, ফ্রেমটা আর পড়া যায় না। বাট যদি তিন, আপনার অলরেডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন স্লাইডে, যে যদি তিন বা তিনের গুণিতক পরিমাণ ইনসারশন বা ডিলিশন হয়, তখন কিন্তু ফ্রেমটা আগের মতোই পড়া যায়। দিস কল্ড ইন ফ্রেম। এইটার থেকেও একটা স্টেম মানে একটা অপশন আসছিল যে 1 বা প্রবাবলি 2 নিউক্লিওটাইড ডিলিশন আর ইনসারশন কজ ফ্রেম শিট মিউটেশন, ট্রু অর ফলস। ওকে, কনসেপশন, আপনি এই জেনেটিক্সের একটা বড় অংশই কিন্তু বুঝার উপরে। আপনি একবার বুঝে ফেললে ইউ ডোন্ট হ্যাভ টু লাইক ক্র্যাম দেম আগেন। এই জিনিসটা ডেভিডসনে একটা ছবি দিয়েও মূলত বোঝানো আছে। দেখেন এখানে জির পর একটা সিঙ্গেল জি ইনসারশন হলো, ফলে আলটিমেটলি পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেল এবং অ্যামিনো অ্যাসিডও কিন্তু আলটিমেটলি বদলে গেছে, টোটাল ফ্রেমটাই শিফট হয়ে গেছে। ওকে, আরেকটা বিষয় যেটা আমরা এখন জানবো, একটা ইন্টারেস্টিং, আপনারা ঘোড়ার গাড়ি দেখেছেন কিনা? ঘোড়ার গাড়ি, হ্যাঁ, সেদিন আমি মগবাজার দিয়ে আসতেছিলাম, মগবাজার ওই 7 রাস্তার মগবাজার ব্রিজে উঠতেছিলাম হলি ফ্যামিলির সামনে থেকে, হঠাৎ দিয়ে ঘোড়ার গাড়ির সামনে। তো ঢাকা শহরে আমরা যারা থাকি মোটামুটি সবাই ঘোড়ার গাড়ি দেখেছে, তাই না? ঘোড়ার গাড়িটা কিরকম, কারো মনে আছে কিনা? ঘোড়াগুলো কিভাবে থাকে খেয়াল করলে দেখবেন, ঘোড়াগুলো পাশাপাশি থাকে, পাশাপাশি দুইটা ঘোড়া, তার পিছিয়ে ওই যে খুব সাজানো একটা গাড়ি আর কি, উপরে চলে নিজে একটা নবাব স্টাইল ভাইব আসে আর কি। হ্যাঁ, তো আরেকটা ঘোড়ার গাড়ি আছে ডিসপ্লে দেখেন, এরকম ঘোড়ার গাড়ি মনে হয় আমরা দেশে কেউ দেখি নাই, বাট এরকম ঘোড়ার গাড়ি সাহেবদের দেশে আছে। হ্যাঁ, সামনে একটা ঘোড়া, পিছিয়ে একটা ঘোড়া, আর শেষে ওই যে সাহেবান, তাই না? আচ্ছা, এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্যান্ডেম। এই যে টাইপ অফ কার না, তিনটা 1 2 3 পর পর পর, এটাকে বলা হয় ট্যান্ডেম। তো আমাদের বডিতে ইউজুয়ালি দেখা যায় কি, যে কিছু কোড থাকে, ধরেন সিএজি কথার, এইটা নন কোডিং রিজিয়নে এটা মোটামুটি দেখা গেল অনেক সময় 6টা 10টা 12টা পরপর থাকে, সিএজি 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 এরকম পরপর রিপিট থাকে। এটা নর্মালি থাকতে পারে, পার্টিকুলার একটা কোড 10 বার 12 বার টানা রিপিট থাকতে পারে, এতে কোনো প্রবলেম ইউজুয়ালি দেখা যায় না। বাট কোনো কারণে যদি সেল ডিভিশনের সময় বা কোনো ফ্যাক্টর লাইক ইউভি রেডিয়েশন, সাইটোটক্সিক থেরাপি, রেডিওথেরাপি, এর কারণে ডিএনএ স্লিপেজ হয়, ডিভিশনের সময় প্রপার ডিভিশন না হয়, তখন দেখা যাচ্ছে দুইটা খণ্ড হয়ে যায় ডিএনএ, একটা বড় খণ্ড, একটা ছোট খণ্ড, এরকম মাইক্রো মিনি স্যাটেলাইট তৈরি হয়। এগুলো বারবার কপি হয়, রিপিট হয়ে 300 400 পরিমাণ রিপিট তৈরি হয়ে যায়, তখন এগুলো ডিসঅর্ডারের দিকে যেতে পারে। অ্যান্ড দিজ আর কল্ড সিম্পল ট্যান্ডেম রিপিটস অথবা ট্যান্ডেম রিপিট ডিসঅর্ডারও বলা হয়। আমরা অলরেডি যে ডিসকাশন করে ফেলছি যে এইটার বিস্তারিত আমরা বইতে দাগাবো, এখানে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি বক্সটা 3.2 ট্যান্ডেম রিপিট ডিসঅর্ডার, আমরা বইতেও ডিসকাস করবো এটা। তো আমরা এখন চলে আসি, আমরা যে বেসিক ভেরিয়েশনগুলো পড়লাম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন। আমরা চলে আসি পেজ 41, ক্লাসেস অফ জেনেটিক ভ্যারিয়েন্ট। দেখেন আমি এটা এই পুরো জায়গার কথা একেবারে হেডলাইনটা কি সবুজ দাগ দিয়েছি, ওয়াই? বিকজ পার্ডনের প্রশ্ন আসছে এই জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা অলরেডি এগুলো সব বুঝে গেছি, আপনার একটি চিহ্ন দিয়ে রাখেন, একটু জাস্ট হালকা করে পড়বেন, দেখবেন বুঝে গেলে আপনাকে আর এটা মুখস্থ করতে হবে না। দেখেন যে মাল্টিপল অফ 3 নিউক্লিওটাইড যদি ইনসারশন বা ডিলিশন হয়, ফ্রেমটা ঠিক থাকে, একটা বা দুইটা যদি হচ্ছে ফ্রেম শিফট হয়ে যায়, সিম্পল ট্যান্ডেম রিপিট। এই জায়গাটাতে ছবিগুলো মূলত বলা, এখানে দেখেন কপি নেওয়া ভেরিয়েশন একটু পরে পড়বো, আমরা কপি নেওয়া ভেরিয়েশন আমরা একটু পরে পড়বো, তার আগে আসেন আমরা ট্যান্ডেম ডিসঅর্ডারটি একটু দাগিয়ে ফেলি। এখানে দেখেন 3.2 বক্স 3.2
43 নম্বর পেজে দেখেন রিপিট ডিসঅর্ডার নিয়ে কিছু রিপিট হতে পারে কোডিং রিজনে হতে পারে, কিছু রিপিট আবার নন কোডিং রিজনেও হতে পারে। এক্সাম্পলগুলো আমাদের জানা থাকতে হবে। এখন এই যে ম্যাকাডো জোসেফ ডিজিজ, এগুলো জানার কোনো দরকার নেই। জানবো কয়টা? দেখেন এখানে হান্টিংটনটা জানতে হবে, স্পাইনোসেরেব্রাল অ্যাটাক্সিয়াটা জানতে হবে মায়োটনিক ডিস্ট্রফি, এটা দাগানো মিস হয়েছে, আপনারা দাগায় ফেলেন। মায়োটনিক ডিস্ট্রফি, ফ্রেডেরিক্স অ্যাটাক্সিয়া খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি জুলাই 22 সালে এখান থেকে প্রশ্ন আসছে। আমি মক 1 পেপার 1 আপনাদের যে এক্সামগুলো হয়, আমি লাস্ট সেশনের যারা জুলাই 22-এ পরীক্ষা দিলেন তাদের মক 1 পেপার 1 প্রশ্নটা আমি করেছিলাম, এবং সেখানে আমি ফ্রেডেরিক্স অ্যাটাক্সিয়া থেকে একটা সিঙ্গেল বেস দিয়েছিলাম ডায়াগনোসিস। লাকিলি আলহামদুলিল্লাহ সেটা পার্টনে চলে আসছে। সো বক্সটার থেকে মাল্টিপল চয়েস আসতে পারে। বললো যে এক্সাম্পল অফ কোডিং রিপিট এক্সপেনশন বা নন কোডিং রিপিট এক্সপেনশন, কমনলি এই কয়টা এক্সাম্পল থাকবে। বাকি ওই যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি থাকুক বা না থাকুক, এই 4টা থাকবে। সো এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা আরও কিছু অংশ দাগিয়ে ফেলি, তারপর ক্রোমোজোমাল ডিসঅর্ডারটা পড়ি। দেখেন আমরা চলে আসবো পৃষ্ঠা 45, পেজ 45-এ দেখেন নর্মাল জিনোমিক ভেরিয়েশন। এটা আমাদের পড়া হয়ে গেছে, এটা আসলে শুরুতে থাকার কথা ছিল, দিছে অনেক পরে। দেখেন এটা মোস্টলি পলিমরফিজম, তাই না? এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি সেটা কি হয়, একটা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম ডেভেলপ করে। আচ্ছা, এরপরে আমরা আবার একটু ব্যাক করব। একটা অংশ আমরা কিন্তু এখানে বাদ রেখে আসছি, সেটা আমরা একটু দাগিয়ে ফেলবো। সেটা হচ্ছে এখানে দেখেন এই যে কনসিকুয়েন্সেস অফ জিনোমিক ভেরিয়েশন। জিনোমিক ভেরিয়েশনতে শর্ট নোট আসে রিটেনে পেজেতে। আর সেটা হচ্ছে এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জের আউটকাম কি হতে পারে? নিউট্রাল ভেরিয়েন্ট। আপনার একটু হেডলাইনগুলো দাগান এবং একটু পরে বুঝে রাখতে হবে। নিউট্রাল ভেরিয়েন্ট মানে কোনো চেঞ্জ তেমন হয়নি, চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু আউটকাম তেমন একটা অল্টার হয়। এরপরে আমরা চলে আসবো হচ্ছে পেজ 43, সেখানে দেখেন বক্সের নিচে কি আছে, কোনো ক্ষেত্রে ফাংশন লস হয়ে যায়, লস অফ ফাংশন। কখনো ফাংশন সে গেইনও করতে পারে, কখনো ডমিনেন্ট নেগেটিভ আউটকাম, ডমিনেন্ট নেগেটিভ। অর্থাৎ অ্যাবনর্মাল প্রোটিন গিয়ে কি করতেছে, নাক গলাইতেছে নর্মাল প্রোটিনের ফাংশনে, দ্যাট ইজ ডমিনেন্ট নেগেটিভ। ওকে, আচ্ছা। তো এখন আমরা যে ডিসকাশনটা করলাম এইটা ছিল মূলত আমাদের জেনেটিক ভেরিয়েশনে, অর্থাৎ এই যে ভেরিয়েশন তৈরি হচ্ছে ইন দ্য ডিএনএ লেভেল। আমরা সামনে ক্রোমোজোম নিয়ে পড়বো, তবে তার আগে আমরা কিছু প্রশ্ন দেখি যেগুলো বিসিপিএস এর আগে এসেছে রিগার্ডিং জেনেটিক ভ্যারিয়েন্ট। এখানে আপনি 5টা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশনগুলো পরে দেখেন যে আমাদের যে ডিসকাশনটা আমরা এতক্ষণ করলাম, এই ডিসকাশনের সাথে অপশনটাকে আপনার চেনা লাগে কিনা। হ্যাঁ, যেমন মিসসেন্স মিউটেশনে কি হয়, ফ্রেমশিফটে কি হচ্ছে, নর্মাল জেনোমিক ভেরিয়েশনগুলো আসলে কীরকম, নন ডিসজাংশন আমরা আগেও বলেছি যে কপি নাম্বার ভেরিয়েন্ট আমরা এখন কিছুক্ষণ পরে বলবো। এর মূল প্যাথোলজিক্যাল একটা কারণ হচ্ছে, মূল জেনেসিস যেটা হচ্ছে নন ডিসজাংশন, এবং স্প্লাইসিং কোথায় হয়। তার মানে একেবারে ফান্ডামেন্টাল জিনিসগুলো থেকে কিন্তু নানাভাবে প্রশ্ন আসছে। আরেকটা, হুইচ ইজ নট দ্য কনসিকুয়েন্স অফ জিনোমিক ভেরিয়েশন। দেখেন কেবলই আমরা পড়লাম জিনোমিক ভেরিয়েশনের ফলে কোন কনসিকুয়েন্স তৈরি হয় না। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, প্রবাবলি আপনারা বুঝে ফেলছেন, ইনভার্সন, এটা একটা স্ট্রাকচারাল ক্রোমোজোমাল চেঞ্জ। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করেন। বাই দ্য ওয়ে, আপনারা এখানে কিছু প্রশ্ন কিন্তু জেনেসিসের খুব এক্সিলেন্ট একটা কালেকশন, সিঙ্গেল বেস্ট এসবিএ মেডিসিন যে বই, সেটা থেকে নেওয়া। তো এসবিএ পার্ল বইটা অলরেডি কিন্তু আমাদের একদম নিউ এডিশন চলে আসছে। আমরা অনেক দিন এই বইটা নিয়ে কাজ করেছি, এবং উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া সিঙ্গেল বেস্ট কোথা থেকে পড়বো, বুঝতে পারি না কীভাবে পড়তে হবে, কারণ গদবাধা লাইন পড়ে গিয়ে তো অ্যাকচুয়ালি যখন এক্সাম হলে আসি, জেনেসিসে পরীক্ষা দিই, সিঙ্গেল বেস্ট ধরতে পারি না, সব কিছুই 4 নম্বর ক্যাটাগরির কোশ্চেন মনে হয় যে এটা কী রে ভাই এই টাইপ। তো আপনাদেরকে সিঙ্গেল বেস্টে আরও বেশি ওরিয়েন্টেড করার জন্য আমরা আমাদের এডিটিং প্যানেল, এক্সিকিউটিভ প্যানেল, আমরা চেষ্টা করেছি যে বিসিপিএসের যে স্ট্যান্ডার্ড, বিসিপিএসের যে ওরিয়েন্টেশন, সেই অনুযায়ী প্রত্যেক চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো কাভার করে সিঙ্গেল বেস্ট প্রশ্নগুলো তৈরি করা, যাতে করে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফোগুলো
আপনি প্রশ্ন সলভের মাধ্যমে রিকল করতে পারেন, রিভাইজ করতে পারেন, অ্যান্ড অলসো ইউ ক্যান জাজ ইউর সেলফ। তো সেটা ছিল আমাদের একটা উদ্দেশ্য। সো আমার মনে হয় যে সিঙ্গেল বেসড প্রশ্নকে আরও বেশি এফিশিয়েন্টলি ধরতে পারার জন্য জেনেসিসের যে এসবি পার্ল বইটা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। অ্যাকচুয়ালি আমি সেই ফার্স্ট এডিশন থেকে পড়েছি বইটা, অ্যান্ড ইট হেল্প মি আ লট। সো এখানে যে ছবি ইয়েটা দেখা যাচ্ছে স্লাইডে, প্রশ্নটা সেটা হচ্ছে যে এখানে পার্টিকুলার একটা রিপিট সিকোয়েন্সের কথা বলা, যে ফ্র্যাটাক্সিন ইন্ট্রনিক জিন যেটা ছিল ওইখানে জিএ সিকোয়েন্স অনেকবার রিপিট হয়েছে, এবং এই ডিজিজটা অটোসোমাল রিসেসিভ প্যাটার্নের মতো একটা ইনহেরিটেন্স পায়। ওকে, এই ডিজিজটা কি? এটা আসলে ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া। এই প্রশ্নটাও এসবি পার্ল থেকে নেওয়া। ওই ফ্র্যাটাক্সিন ইন্ট্রনিক জিন এই জায়গাতেই মূলত চেঞ্জটা হয়। এই প্রশ্নটা একটু চ্যালেঞ্জিং। এইবার কিন্তু আপনাদের ইমপ্রিন্টিং ডিসঅর্ডার থেকে প্রশ্ন আসছে, আমরা ইমপ্রিন্টিং ডিসঅর্ডার সামনে পড়বো। এটাও এসেনশিয়ালি আমাদের ডিএনএ লেভেলের চেঞ্জ। তো ইমপ্রিন্টিং ডিসঅর্ডার এর এক্সাম্পল থেকে মূলত প্রশ্ন আসছে, বিশেষ করে এটার সাথে কোন চেঞ্জটা অ্যাসোসিয়েটেড। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইমপ্রিন্টিং ডিসঅর্ডারের এক্সাম্পল। একটা ইয়াং অবিস পেশেন্ট আসছে যার পিউবার্টাল ডিলেই হচ্ছে, এবং পেশেন্টের 4th and 5th মেটাকার্পাল এ প্রবলেম, যার ক্যালসিয়াম ফসফেট পিটিএইচ ইজ নর্মাল। এটা অ্যাকচুয়ালি সুডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের কেস। সো আমরা ইমপ্রিন্টিংটা সামনে দাগাবো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমরা এখন চলে আসছি যে ক্রোমোজোমাল ডিসঅর্ডারে। দেখেন, আমাদের জেনেটিক্স চ্যাপ্টারের যদি আপনি আমাকে বলেন সেলিব্রিটি টপিক কোনটা, জেনেটিক্স চ্যাপ্টারের সেলিব্রিটি টপিকস মানে পরীক্ষার আগের যে টপিক আপনি দেখে যাবেনই, যে টপিক আপনি যদি দেখে না যান আপনাকে এক্সাম হলে কান্নাকাটি করতে হবে, সেই টপিকে আমরা এখন আসবো। তার আগে আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো পড়ি। ক্রোমোজোমের 2 ধরনের চেঞ্জ আমরা পাই। একটা হচ্ছে নাম্বার। আমরা জানি, আমরা যারা আলহামদুলিল্লাহ নর্মাল হিউম্যান বিং, আমাদের 46 ক্রোমোজোম রয়েছে। 43টা বাবার থেকে পেয়েছি, 43টা মায়ের থেকে পেয়েছি। ওকে, ফাইন। এই নাম্বারে যদি প্রবলেম হয়, কারো 47টা চলে আসলো, কেউ 45টা পাইলো, কারো আবার দেখা গেলো কিছু 46, কিছু 47, কারো আবার কিছু 45, কিছু 46। এই প্রবলেমগুলোকে নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বলে। শুধু এগুলো না, আরও কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে ক্রোমোজোম, সেটাও আমরা এখন এক্সপ্লোর করব। সো ফিচার্স অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এই আলোচনাটা ডেভিডসনে নেই, এটা রবিনসে আছে। আমাদের কিন্তু জেনেটিক্স এবং অনকোলজি এই 2টা টপিকের জন্য রবিনসের কিছু রিলেভেন্ট টপিকও ঘাটতে হবে, বিকজ এর আগে প্রশ্ন এসেছে। সো উই হ্যাভ নো আদার ওয়ে, আমাদের কিন্তু ঘাটতে হবে। ফিচার্স অফ ক্রোমোজোমাল ডিসঅর্ডার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ন্যাপশট নিয়ে রাখেন, আর চাইলে বইতে আপনারা স্টিক করে দিতে পারেন লিখে, এবং আমি প্রেফার করবো ইউ শুড ডু দ্যাট। সেটা হচ্ছে যে ইন জেনারেল আমরা বলি লস অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল যদি হয়, ইউজুয়ালি আপনারা দেখবেন ডিলিশন, রিং ক্রোমোজোম, এগুলোতে ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল লস হয়। এগুলো কিন্তু ডিফেক্টটা আরও বেশি সিভিয়ার হয়, রাদার দেন কেউ একটা ক্রোমোজোম এক্সট্রা পেয়ে 47XXY হয়ে গেল। আচ্ছা, দেন সেক্স ক্রোমোজোমের যে ইমব্যালেন্স, সেগুলো কিন্তু অটোজোমের ইমব্যালেন্সের চেয়ে ওয়েল টলারেটেড হয়। এবং ইন মোস্ট কেসেস ক্রোমোজোমাল ডিসঅর্ডারটা মূলত নতুন করে হয়, দ্যাট মিনস বাবা মার ছিল না, জেনেটিক লাইন আপে গ্যামিটি আলটিমেটলি সেই চেঞ্জটা আসছে। সো আমরা যখন করব ক্রোমোজোমাল ডিসঅর্ডারের কপি নাম্বার ভেরিয়েশন বুঝবো, তখন আমাদের ফান্ডামেন্টাল বেসিকে চলে যেতে হবে, দ্যাট ইজ অ্যানাফেজ। আমরা দেখেছি যে অ্যানাফেজে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো যখন ইকুয়েটরে লাইন্ড আপ হলো, স্পিন্ডেল ফাইবার ধরলো, এবং অ্যানাফেজে কি হয়, ড্র্যাগিং শুরু হয়, যে স্পিন্ডেল ফাইবারগুলো সিস্টার ক্রোমাটিডগুলোকে বিপরীত দিকে টানতে থাকে। কোনো কারণে যদি টানতে না পারে, যেটা আমরা অলরেডি ছবিতে দেখতে পাচ্ছি লাল রঙের, যে এই যে দেখেন, এই যে এই অংশটা, এটা যাওয়ার কথা এই পাশে, না গিয়ে সে বলছে না ভাই ये दोस्ती हम नहीं छोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, এরকম একটা ছিলেন, একেবারে বলে না আমি যাবোই না এইদিকে, আমি তোমার সাথে যাবো বলে চলে আসলো। এখন এর কি এই পাশে কি হয়েছে, একটা ক্রোমোজোম বেশি, 46টা থাকার কথা 47টা হয়ে গেছে, আর এইদিকে একটা হাহাকার, ক্রোমোজোম একটা নাই। দিস ইজ কল্ড নন ডিসজাংশন। ডিসজাংশনটা সব কঠিন শব্দ, সোজা কথা মানে সেপারেশন, নন সেপারেশন হয়েছে, এখানে সেপারেশন হওয়ার কথা হয়নি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্যাথোলজি বিহাইন্ড কপি নাম্বার ভেরিয়েশন, সিঙ্গেল বেসে আসে। তো ডাউন সিনড্রোম, এই ডিসকাশনটা ডেভিডসনে প্রায় নাই বলা যায়, রবিনস থেকে মূলত এই ছবিটা নেয়া।
তো এইখানে আমার মনে হয় রবিনসের ছবিটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সবচেয়ে ভালো মনে হয় আবিদ মোল্লা স্যারের বইতে একটু ডিটেল আছে, বাট এই ছবিটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখেন এখানে কয়েকটা পয়েন্ট, যেমন এদের লিউকেমিয়া হওয়ার ঝুঁকি বেশি, ডাউন বেবি, ফেসিয়াল কিছু ক্যারেক্টারিস্টিক আমরা জানি এদের থাকে, এবং এদের কনজেনিটাল হার্ট ডিফেক্ট এর ঝুঁকি বেশি। সো কনজেনিটাল হার্ট ডিফেক্টগুলো কিন্তু আমার এখানে রিলেভেন্ট পরীক্ষায় আসার মতো। ওকে, এরপরে আমাদের আরেকটা ট্রাইজোমের এক্সাম্পল, যেটা নিয়ে মানে কপি নাম্বার ভেরিয়েশন এক্সাম্পল, যেটা নিয়ে ডেভিডসনের মোটামুটি ভালো রকমের আলোচনা আছে, যদি আলোচনাটা অ্যাকচুয়ালি এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টার, রিপ্রোডাক্টিভ ফিজিও এন্ডোক্রাইনোলজি, সেই জায়গাতে মূলত ডিসকাশনটা আছে, দ্যাট ইজ টার্নার সিনড্রোম। এই ছবি থেকে কতগুলো প্রশ্ন যে করা সম্ভব এর কোনো ইয়ত্তা নেই, মানে অজস্র প্রশ্ন এই ছবিটা থেকে করা সম্ভব। একটা হলো আপনার বেসিক একটা ফিচার দিয়ে দিবে, শর্ট স্ট্রেচার, সাথে প্রাইমারি অ্যামিনোরিয়া, পেশেন্টের হাইপারটেনশন, ডায়াগনোসিস কি, ক্যারিওটাইপ কি, কেন হাইপারটেনশন, তার কার্ডিয়াক ইনভলভমেন্টগুলো কী কী হতে পারে, তার জিআইটি ইনভলভমেন্ট কী কী হতে পারে, পেশেন্টের থাইরয়েড স্ট্যাটাস কী থাকতে পারে, এই পেশেন্টারই যদি XY মোজাইক হয় কি ঝুঁকি আছে, আমরা কি করব, এই পেশেন্টার RBS OGDTর একটু অ্যাবনর্মালিটি দিয়ে প্রশ্ন হতে পারে, মানে প্রশ্নের অভাব নাই। সো টার্নার সিনড্রোম 45X এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনার একটা প্রশ্ন করি আমি, দেখেন আচ্ছা প্রশ্নটা যদি পরেই করি না হয়, আমাদের যখন আমরা মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো পড়বো, এখানে আরও স্ট্রাকচারাল চেঞ্জ আছে, যেটা ডেভিডসনের যে ছবিটা আছে পৃষ্ঠা 44-এ, ছবিটা আসলে অতটা বোঝা যায় না, সাদা কালো। আমি যেটা করেছি রবিনস থেকে একটু রঙিন ছবি নিয়ে আসছি, জাস্ট একটু বুঝে রাখবো এবং একটা দুইটা এক্সাম্পল মাথায় রাখবো। ওকে, সবার আগে দেখেন ট্রান্সলোকেশন, জায়গা বদল। হ্যাঁ, প্রথমে দেখেন এই যে অংশটা, ঠিক এই জায়গায় লাল দাগ ছিল, এই জায়গাটা ভেঙে গেছে, দুই পাশ ভেঙে লালটা এখানে চলে আসছে, নীলটা পাশে চলে গেছে, একেবারে ব্যালেন্সড স্ট্রাকচার, কোনো জায়গায় লস হয় না। এটাকে বলে আমরা বলি ব্যালেন্স ট্রান্সলোকেশন, ব্যালেন্স যেটাকে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। নীলটা ভেঙে গেছে, লালটা ভেঙে যুক্ত হয়েছে, নীলটা মাথায় চলে গেছে। আরেকটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের কাছের জায়গা ভেঙে আলটিমেটলি সেন্ট্রোমিয়ার দুইটা ফিউজ হয়ে গেছে, ফলে কিছু অংশ লস্ট হয়, এটাকে বলে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। এই যে ব্যালেন্স ট্রান্সলোকেশন এর একটা এক্সাম্পল কিন্তু আমাদের হেমাটোলজিক্যাল একটা ম্যালিগনেন্সি CML আমরা বলি, এটা কিন্তু ট্রান্সলোকেশনের কারণে হয়। আইসোক্রোমোজোম আমরা জানি নর্মালি ক্রোমোজোম কি হয়, হরাইজন্টালি স্প্লিট হয়, তাই না? এটা আলটিমেটলি সাইড হয়, হয়ে এইভাবে স্পিন্ডেল ফাইবারের এইটা এক প্রান্তে যায়, ওইটা এক প্রান্তে যায়, সেটা না হয়ে, অর্থাৎ একটা শর্ট আর্ম থাকবে, একটা লং আর্ম থাকবে, এভাবেই তো স্প্লিটটা হয়। সেটা না হয়ে স্প্লিট হরাইজন্টাল হইলে একদিকে শুধুই শর্ট আর্ম, আরেকদিকে শুধুই লং আর্ম, ইজ কল্ড আইসোক্রোমোজোম। ডিলিশন একেবারে সহজ, লাল অংশটা ডিলিট হয়ে চলে গেছে, বাকি অংশ ফিউজ হয়ে গেছে, ক্রোমোজোম লস হচ্ছে, তার মানে এটার সিভিয়ারিটি বেশি। আচ্ছা, ইনভার্সন দেখেন, নীল আগে লাল পরে, কিন্তু কোনো কারণে স্লিপেজ হয়েছে, আবার যখন ফিউশন হইতে গেছে লাল আগে নীল পরে হয়ে গেছে। এটা হতে পারে প্যারাসেন্ট্রিক অথবা পেরিসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ারের পাশে অথবা সেন্ট্রোমিয়ারকে ঘিরে। অ্যান্ড ফাইনালি ডিলিশনেরই আরেকটা ধরন রিং ক্রোমোজোম। এটা কি দেখেন, আমরা জানি যে এই যে ক্রোমোজোমের এন্ড টু এন্ড ফিউশন হয় না, হ্যাঁ, টেলোমিয়ার নামে একটা স্ট্রাকচার থাকে বলে আমরা শুনেছি। কোনো কারণে যদি এন্ড কাটা যায়, লেস কাটা যায়, তখন আলটিমেটলি ক্রোমোজোমটা ফিউজ হয়ে এবং একটা রিংয়ের মতো শেপ গ্রহণ করে, এটাকে আমরা বলি রিং ক্রোমোজোম। সো এই স্ট্রাকচার এবং নাম্বারের যে চেঞ্জগুলো, এগুলো থেকে কিন্তু বেসিক প্যাথোলজিক্যাল প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল বেস্ট আসতে পারে, পার্টিকুলার ডিজিজ নিয়ে এবং তার ক্যারিওটাইপ। এই ক্যারিওটাইপগুলো আমাদের বিশেষ করে রেসিডেন্সিতে কিন্তু বিভিন্ন রকম ক্যারিওটাইপ পরীক্ষা আসে। যেমন টার্নারিতে আমি অনলি একটা ক্যারিওটাইপ বলেছি 45X, আরও নানা রকম ক্যারিওটাইপ হয়, ডিলিশনের কারণে হতে পারে, মোজাইসিজমের কারণে হতে পারে, এতগুলো আসলে আমাদের মনে রাখাটার দরকারও নাই, মনে থাকবেও না। তো এখন প্রশ্নটা খেয়াল করেন, বোর্ডে ট্রান্সলোকেশন ক্যান বি অ্যাসেসড বাই, এই যে একটা ব্যালেন্সড ট্রান্সলোকেশন হলো বা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হইলো, আপনি এটাকে অ্যাসেস করবেন কীভাবে? কোন ইনভেস্টিগেটিভ টুল আপনার কাছে আছে বা আদৌ আছে কিনা যেটাতে আপনি অ্যাসেস করতে পারবেন? ইয়েস, উই হ্যাভ ফ্লুরেসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন বা ফিশ টেকনিক বলে, আমরা জানি CML-এ 19, 9 এবং 22 ক্রোমোজোমের ভিতরে যে ট্রান্সলোকেশনটা হয়, এটাকে কিন্তু আমরা এই মেথডে খুঁজে বের করতে পারি, দ্যাট ইজ কল্ড ফিলাডেলফিয়া ক্রোমোজোম, তাই না? আমরা হেমাটোলজি যখন পড়বো আরও ডিটেল পড়বো। এখন আমরা চলে যাব, এই জিনিসটাই আমরা বই থেকে দেখব। আমরা চলে আসি আমাদের টেক্সট বইতে।
কত পৃষ্ঠা, পৃষ্ঠা 42, আমরা পৃষ্ঠা 42-এ চলে আসি। এখানে দেখেন কপি নাম্বার ভ্যারিয়েশন, 46-এর জায়গায় 47, 45 ইত্যাদি ইত্যাদি। এই ভ্যারিয়েশনের কারণটা কি? এইজ মোস্ট কমনলি অকার বাই আ প্রসেস নোন অ্যাজ নন ডিসজাংশন। ওকে, এটা সিঙ্গেল বেসটা আসতে পারে। তারপরে এই যে এখানে অনেকগুলো আলাপ আছে, এটা আমরা ছবির ভিতরে পড়ে ফেলেছি। তারপরে আসি আমরা এই দেখেন ক্রোমোজোম অ্যান্ড কন্টিগুয়াস জিন ডিসঅর্ডার 44 পেজের বক্স 3.3। এখানে হলুদ যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু দাগিয়ে ফেলেন, এগুলো আমাদের একটু পড়তে হবে। ডাউন, এডওয়ার্ড পাটাও, ক্লিনফেল্টার, টানা অ্যান্ড ডাইজর্স সিনড্রোম, এটা থেকে মূলত রেসিডেন্সিতে প্রশ্ন হয়। ফ্যারেঞ্জিয়াল পাউচের প্রবলেম হয়, প্রপার ডেভেলপমেন্ট হয় না, ফলে ওই যে 3rd 4th ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে যে সমস্ত অর্গান আসে সবগুলোই ঘাটতি হয়। এই বক্সটা আমাদের দাগিয়ে ফেলতে হচ্ছে, পেজ 44। এবং এটার নিচে এই যে আমরা এতক্ষণ যে পড়লাম, ট্রান্সলোকেশন, রেসিপ্রোকাল, রবার্টসনিয়ান, ইনভার্সন, ডিলিশনের উদাহরণ, ডুপ্লিকেশন, এটাও এখানে বলা। অর্থাৎ সেকশন একটা ছিল, দেখেন ডাবল হয়ে গেছে, একটা হতে পারে একই দিকে, একটা উল্টো দিকে, তাই না? এখানে এই ক্রোমোজোমাল অ্যানালিসিস অ্যান্ড স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এটা যদি আপনি একটু মন দিয়ে রিডিং দেন তাহলে আমরা ছবি দিয়ে যা যা পড়লাম, রমেশ থেকে ছবি দিয়ে সবগুলো এখানে মোটামুটি আছে। আচ্ছা, এর একই সাথে আমরা দুইটা অংশ পড়ে ফেলবো। আমরা চলে যাই পেজ 47-এ। আরেকটা ডিসঅর্ডার আমরা একটু পড়ি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। এটা আমরা একটু দেখব। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের বেসিক ফাউন্ডেশনটা হচ্ছে, আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে এমপি ডিএনএ থাকে, তাই তো? তো মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আমরা ইনহেরিট করি ইউজুয়ালি মায়ের থেকে, বিকজ স্পার্মের মিডল সেগমেন্টে থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু যখন ফার্টিলাইজেশন হয় তখন তো মূলত স্পার্মের নিউক্লিয়াসটা আসে, অ্যাক্রোজোমাল ক্যাপ মেমব্রেন ফিউজ করে লাইসিস করে, নিউক্লিয়াসটা শুধু আসে, মাইটোকন্ড্রিয়া তো আসে না। দ্যাট ইজ ওয়াই উই ইনহেরিট মাইটোকন্ড্রিয়া ফ্রম আওয়ার মাদার। সো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের একেবারে ফান্ডামেন্টাল কথা হচ্ছে, যদি ফিমেল এফেক্টেড হয় তার অফস্প্রিং প্রত্যেকে এফেক্টেড হবে, এটি ফান্ডামেন্টাল কথা। আমরা সামনে আরও দেখব। চলে আসি, আমরা একটু স্লাইডে চলে আসি, দেখি এতক্ষণ যা পড়লাম সেই রিলেটেড কিছু প্রশ্ন আমরা দেখি। দেখেন বলা হচ্ছে একটা ক্রোমোজোমাল অ্যাবনর্ম্যালিটি, যেখানে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ফিউশন হয়ে গেছে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ফিউশন, এটা তাহলে কি দেখেন তো, এই যে এই জায়গার ছবিটা দেখেন তো, দেখেন এই যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম দুইটা ছিল, অ্যাক্রো মানে এন্ডে, টার্মিনাল এন্ডে, এই ক্রোমোজোমটা ফিউশন হয়ে কি হয়েছে? একটা হয়েছে। সুতরাং এটা কি এক্সাম্পল? কিসের? রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনের এক্সাম্পল না? এই যে। So far we have discussed very relevant topics in genetics, but আমি কিছুক্ষণ আগে বললাম যে জেনেটিক্সের সেলিব্রিটি টপিক কোনটা, যে টপিকটা এক্সামের আগের রাতে না পড়লে আপনার এক্সাম হলে কি কান্নাকাটি করতে হবে? দিস ইজ দ্য টপিক দ্যাট উই আর সিইং ইন দ্য স্ক্রিন রাইট নাও। ইনহেরিটেন্স প্যাটার্ন ইন ইউজুয়ালি দ্যাট ইজ সিঙ্গেল জিন ডিসঅর্ডার। দেখেন এখানে দুইটা কথা বলা, একটা হচ্ছে ক্লাসিক্যাল বা মেন্ডেলিয়ান, আর একটা হচ্ছে নন ক্লাসিক্যাল। একটা ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল। আমরা ওই যে মেন্ডেলের সূত্র সম্পর্কে ছোটোবেলায় পড়েছি, প্রবাবলি ওই মেন্ডেল সাহেবের বাগানের প্রত্যেকটা মটরশুঁটিও সেই সূত্র এখন জানে। তো 3:1 রেশিও প্রথম সূত্র ইত্যাদি, একটা জাস্ট এস্টিমেশন, আর একটা হচ্ছে এই ফর্মুলাটা মানে না। তাহলে নন ক্লাসিক্যাল ইনহেরিটেন্সের এক্সাম্পল কারা কারা? এটা কিন্তু পার্ট 1 পরীক্ষায় আসছিল, মাল্টিপল চয়েসে বা সিঙ্গেল বেস্টে প্রবাবলি। সিঙ্গেল জিন ডিসঅর্ডার অফ নন ক্লাসিক্যাল ইনহেরিটেন্স, দেখেন প্রথমটা হচ্ছে ট্যান্ডেম রিপিট, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, জিনোম ইমপ্রিন্টিং অ্যান্ড গোনাডাল মোজাইসিস। অর্থাৎ সহজ ভাষায় অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ এবং এক্স লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভ, এই চারটা বাদে আমরা যত নামগুলো পাবো এগুলো এটা মূলত এগুলো নন ক্লাসিক্যাল ইনহেরিটেন্স প্যাটার্ন ফলো করে। যেমন আমরা কিন্তু কিছু রিপিট ডিসঅর্ডারে দেখেছি যে কোনোটা অটোজোমাল রিসেসিভও হতে পারে, এক্স লিঙ্কও হতে পারে, বাট ইউজুয়ালি এগুলোর যে ইনহেরিটেন্স প্যাটার্ন সেটা টিপিক্যাল যে ক্লাসিক্যাল প্যাটার্ন সেটা ফলো করে না। এই আপনারা স্ন্যাপশট নিয়ে রাখেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এইটা আপনাদের বইয়ে কোথাও লিখে ফেলতে হবে, বইতে লিখে ফেলবেন এটা। আচ্ছা, এখন এই যে ডিসঅর্ডার অফ ক্লাসিক্যাল ইনহেরিটেন্স আই হ্যাভ অলরেডি মেনশন, অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট এবং রিসেসিভ। এই চ্যাপ্টারের সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা
সেটা হলো এই যে ডিসঅর্ডারগুলো, এগুলোর বৈশিষ্ট্য এবং এক্সাম্পল মনে রাখা। এখান থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন আসে, সিঙ্গেল বেস প্রশ্ন আসে, প্রতিবারই প্রায় প্রশ্ন থাকে বলা যায়। এবং প্রত্যেকটা ডিসিপ্লিনে, শুধু এফসিপিএস মেডিসিন না, প্রতিটা ডিসিপ্লিন যত রকমের এক্সাম, সেটা এফসিপিএস হোক, এমডি হোক, ডিপ্লোমা হোক, যত পরীক্ষা, যত ডিসিপ্লিন, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডি, হোয়াট এভার ইট ইজ, এই টপিক থেকে আপনার মুক্তি নেই, আপনার এই টপিক পড়তেই হবে। তাহলে একটু সহজ করে পড়া যায় না? যেমন আমি যখন পড়তে গিয়েছি, আমি দেখতাম যে বইতে একসাথে অনেকগুলো কথা লেখা, আবার এগুলো রবিন্স থেকেও পড়তে হয়, কারণ এফসিপিএস এ রবিন্স থেকে লাইন তুলে দেয়। তো আমি যে কাজ করেছি সেটা হলো আপনাদের জন্য গন্ধমাদন পর্বতটাকে বহন করে নিয়ে আসছি, অর্থাৎ এই টোটাল জিনিসটাকে একটা চার্টের মধ্যে নিয়ে আসলে কেমন হয়। এই একটা চার্ট আপনি দেখবেন এবং এক চার্টের দ্বারা আপনার জেনেটিক্স চ্যাপ্টার পড়া হয়ে যাবে। তো সেই জিনিসটা আপনাদেরকে উপহার স্বরূপ আমি আমার ফেলো ডক্টরস দিতে চাই। সেটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন 4 টাইপ অফ ডিসঅর্ডার। আমি আপনার একটু সময় দিই, আপনার আগে একটা স্ক্রিনশট তুলে এটা বইতে লাগায় রাখবেন বা নিজে লিখে রাখবেন, নিজে বইতে লিখে রাখবেন সুন্দর মতো গুছিয়ে। তাহলে এটা হচ্ছে প্রথম স্লাইড, ওকে? স্ক্রিনশট তুলে ফেলেন সবাই। এইটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। এবং বিলিভ মি, আপনার রবিন্স, ডেভিডসন কিছু করতে হবে না, শুধু এই স্লাইডটা মনোযোগ দিয়ে যদি পড়েন। এই দুইটা সোজা কথা, এই যে মানে কম্পারেটিভ চার্ট, এটা যদি আপনি পড়ে ফেলেন, ইউ ডোন্ট হ্যাভ টু রিড এনিথিং মোর, ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন প্রথম ইয়াতে আসি। আমরা চার্টটা এখনই পড়ে ফেলি, যাতে আমাদের ক্লাস শেষে শুধু একবার দেখাতে আমার মনে হয়ে যায়। চার্ট করে পড়ার সুবিধা কি, অনেক সময় রিভাইজও করা লাগে। আপনি বসে বসে খালি কল্পনা করবেন পয়েন্টগুলো, দেখবেন হয়ে গেছে পড়া। লেটস বিগিন। দেখেন আমার এখানে 4টা কলাম আছে: অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট এবং এক্স লিঙ্ক এবং মাইটোকন্ড্রিয়াল, এক্স লিঙ্ক এবং মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। প্রথমেই দেখেন অনসেট। দেখেন অটোজোমাল ডমিনেন্টগুলো একটু পরের হয়, বয়স 20-30-এর দিকে হয়, ডিলেইড অনসেট। কিন্তু রিসেসিভ ডিসঅর্ডারগুলো সচরাচর একটু আর্লি হয়। মাইটোকন্ড্রিয়ালটা নিয়ে স্পেসিফিক কিছু বলা নাই, এটা ভ্যারি। প্যাটার্ন আমরা জানি, হোমোজাইগাস, হেটোজাইগাস, দুটো শব্দ জানি। আমরা জেনেছি যে একই অ্যালিলে দুইটা জিন যদি একই ধরনের হয়, দ্যাট ইজ হোমোজাইগাস। আপনারা এখন সবাই স্লাইডে খেয়াল করেন, হোমোজাইগাস। আর যদি একটা বড় একটা ছোট হয়, যেমন একটা ধরেন টল হওয়ার জিন আর একটা নর্মাল জিন, তাহলে সেটাকে আমরা বলি হেটেরোজাইগাস। আমরা জানি ডমিনেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে সেই ডিজিজটা ইনহেরিট করার জন্য হেটেরোজাইগাস হইলেই যথেষ্ট, কারণ ডমিনেন্ট জিন সে আলটিমেটলি এক্সপ্রেস হবে, ছোট যে তার মাথায় বাড়ি দিবে, প্রবলেম নাই। কিন্তু রেসিসিভ ডিসঅর্ডার যদি এক্সপ্রেস হইতে হয়, অবশ্যই সেটা হোমোজাইগাস স্টেট থাকতে হবে, দুইটাই রেসিসিভ এক্সপ্রেশন থাকতে হবে। এক্স লিঙ্কের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখি। আমরা জানি যে এক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো ইউজুয়ালি মেইলে এক্সপ্রেশন হয়, ফিমেলে হতে পারে রেয়ারলি, বাট মূলত মেইলে এক্সপ্রেশন হয়, ফিমেল ক্যারিয়ার হয়। তাহলে এখানে দেখেন তো, এই যে হেমিজাইগাস, মেইলের জন্য হেমিজাইগাস। আমরা জানি যে মেইলের যে ক্যারিওটাইপ সেটা হচ্ছে এক্স ওয়াই। ওয়াই লিঙ্ক ডিসঅর্ডার আছে, ওটা আমাদের পড়তে হবে না, ওটা বাদ। ওয়াইটা কিন্তু এক্স এর হোমোলগ না, এই জন্য আলটিমেটলি মেইলে একটি হেমিজাইগাস স্টেটে থাকে অর্ধেকটা। আর ফিমেলে যদি কোনো কারণে রেয়ারলি এক্সপ্রেস হয়, সেইটা হেটেরোজাইগাসও হতে পারে, হোমোজাইগাসও হতে পারে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে হেটেরোপ্লাজমি বলে একটা টার্ম আছে, মানে এখানে একটা মোজাইক প্যাটার্ন তৈরি হয়। সবগুলো সেলেই যে মাইটোকন্ড্রিয়া অ্যাবনর্মাল হবে এমন না, কিছু সেলে দেখা যাচ্ছে অ্যাবনর্মাল, কিছু সেল নর্মাল। সো এখানে একটা ভেরিয়েশন তৈরি হয়, হেটেরোপ্লাজমি বলে এটা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মিউটেশনটা হচ্ছে, এর ফলে কোন জায়গাটার সমস্যা হচ্ছে, রেজাল্টিং ডিফেক্টটা কি? দেখেন অটোজোমাল ডমিনেন্টে স্ট্রাকচারাল প্রোটিন বা রিসেপ্টর, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া, এলডিএল রিসেপ্টরের সমস্যা, মারফান সিনড্রোম, স্ট্রাকচারাল প্রোটিন, ফিব্রিলিন প্রোটিনের সমস্যা। কিন্তু অটোজোমাল রিসেসিভ ইউজুয়ালি এনজাইম G6PD ডেফিসিয়েন্সি, অ্যালপোজ সিনড্রোম যদিও এক্স লিঙ্ক বাট রিসেসিভ ইটসেলফ। দেন উই হ্যাভ উইলসনস ডিজিজ, হিমোক্রোম্যাটোসিস, সব এনজাইমের ঘাটতি, এনজাইমের সমস্যা। এক্স লিঙ্ক কিন্তু আলটিমেটলি দুইটাই হতে পারে, মানে আপনার স্ট্রাকচারাল সমস্যাও হতে পারে, এনজাইমের সমস্যাও হতে পারে। আর মাইটোকন্ড্রিয়ার সমস্যা মৌলিকভাবে আমাদের এই যে অক্সিডেটিভ ফসফোরিলেশন যে হয় রেসপিরেটরি চেইনে, সেইখানকার যে এনজাইমগুলো, সেই জায়গাতে মূলত ঘাটতিটা হয়। কাদের হয়, মেইলে বেশি না ফিমেলে বেশি, হোয়াটএভার। আমরা জানি এক্স লিঙ্কের ক্ষেত্রে ইউজুয়ালি মেল ডমিনেন্ট, মেইলে প্রেজেন্ট হবে, ফিমেল হবে ক্যারিয়ার। বাদ বাকি যা আছে মেলেও হতে পারে, ফিমেলেও হতে পারে, ইকুয়াল রেশিওতে। ভেরি ইজি। এখন প্রশ্ন হচ্ছে হইল,
এখন আমাদের কয়েকটা প্রশ্ন করতে হবে, বাবা মার অবস্থা কি, তার বাবা মার যে অফস্প্রিং তার অবস্থা কি, তার সিবলিং এর অবস্থা কি, তার বাবা মার অবস্থা কি, তার ছেলেপেলের অবস্থা কি, সিবলিং এর অবস্থা কি। বাবা মার কথায় আসেন, সাধারণত আমরা বলি অটোজোমাল ডমিনেন্ট হইলে অলরেডি অন্তত একজন মানে বাবা মা যে কোনো একজন এফেক্টেড হবে। হ্যাঁ, অনেক সময় এফেক্টেড হয় না, তারপরও হতে পারে, মানে নতুন যদি মিউটেশন হয়, ডি নোভো মিউটেশন, সেই ক্ষেত্রে ডমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে বাবা মা আমরা এফেক্টেড পাবো না, কিন্তু এর পরের জেনারেশন আর স্কিপ করবে না। বাকিগুলা দেখেন, রিসেসিভ ডিসঅর্ডারগুলা, এগুলোকে বলা হয় যে আউট অফ দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। বলবে যে আমার 14 কুলে কারো এই রোগ নাই, তোর এই রোগ করতে হইল। হ্যাঁ, ইউজুয়ালি নট এফেক্টেড, অর্থাৎ রিসেসিভ ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে প্যারেন্টসরা এফেক্টেড হয় না, ক্যারিয়ার হয়। আর আমরা অলরেডি বলে ফেলেছি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যাটার্নাল ইনহেরিটেন্স হয়, কারণ মাইটোকন্ড্রিয়া আমরা ইনহেরিট করি কার থেকে, মায়ের থেকে। সো এই অংশটা পড়ে ফেলছি, আমাদের এই চ্যাপ্টার 40 ভাগ পড়া শেষ। মানে এই চ্যাপ্টার আপনি পড়া শুরু করবেন এই বক্স দিয়ে। আপনি যদি আর কিছু পড়তে না পারেন এবং বক্স এক্সাম্পল পড়ে যান, আপনি 2টা প্রশ্ন পেয়ে যাবেন। জেনারেশন এফেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট, আই হ্যাভ মেনশন বিফোর। অটোজোমাল ডমিনেন্ট আমরা বলি যে ইট রিয়ারলি স্কিপস জেনারেশন, অর্থাৎ প্রত্যেক জেনারেশনেই ডিজিজটা প্রেজেন্ট থাকবে, মেল ফিমেল। কিন্তু রেসিসিভ ডিসঅর্ডারগুলা সচরাচর জেনারেশন স্কিপ করে। হ্যাঁ, এক্স লিঙ্ক ডিসঅর্ডার আমরা জানি যে জেনারেশন তো স্কিপ করতেছেই, এফেক্টেড যে মেল সে কিন্তু তার ছেলে বাচ্চাদেরকে ডিজিজটা ট্রান্সমিট করতেছে না, তার মেয়ে বাচ্চাগুলো ক্যারিয়ার হচ্ছে। এই তো মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের ক্ষেত্রে যদি মা এফেক্টেড হয়, সব পুরো জেনারেশন সবাই এফেক্টেড হয়। সোজা কথা, মা ফিমেল তার এফেক্টেড হওয়া দিয়ে। কনস্যানগুইনিটি, ব্লাড রিলেশন ম্যারেজ, এটা ইউজুয়ালি আমরা বলি রিসেসিভ ডিসঅর্ডারগুলোর সাথে অ্যাসোসিয়েটেড হয়। এখন আমরা আসি অফস্প্রিং এবং সিবলিংসে। সব সহজভাবে মনে রাখবো যে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে অফস্প্রিংয়ের রিস্ক ইউজুয়ালি 50%, যেটা রিসেসিভের ক্ষেত্রে 25%। আবার বলি, অটোজোমাল ডমিনেন্টে অফস্প্রিং এর রিস্ক সচরাচর 50%, রিসেসিভের ক্ষেত্রে 25%। তো একটা এক্সেপশন বলতে একটা এক্সট্রা বিষয় হলো এক্স লিঙ্ক রিসেসিভ। যদি আমরা জানি যেহেতু এটা মেইনলি এক্সপ্রেশন হয়, মেল বাচ্চার ক্ষেত্রে আবার ঝুঁকিটা 50% হয়ে যায়, মেল বাচ্চার ক্ষেত্রে ঝুঁকিটা 50%, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যদি মা এফেক্টেড হয়, শতভাগ এফেক্টেড হবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বাবা এফেক্টেড হইলে কেউ এফেক্টেড হবে, কারণ মাইটোকন্ড্রিয়া আমরা ফাদার থেকে পাই না। সিবলিংস, সাধারণত এদের সিবলিংস এফেক্টেড হয় না। ডমিনেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে সিবলিংস সচরাচর এফেক্টেড হয় না। কোন ক্ষেত্রে এফেক্টেড হয় না? যদি ডি নোভো মিউটেশন হয়, যদি নতুন করে মিউটেশন হয়েছে, বাবা মা এফেক্টেড না, তাহলে তো নতুন করে সিবলিংস এফেক্টেড হওয়ার কথা না। বাট যদি বাবা মা এফেক্টেড থাকে, সিবলিংস এফেক্টেড হতে পারে। কোন রেশিওতে? 50%। তাহলে অফস্প্রিং যদি 50% রিস্ক হয়, আমার তার বাবা মার সিবলিংসেরও ঝুঁকি আছে। অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে খেয়াল করেন তো, এখানে সিবলিংস এফেক্ট হবে 25%, তাই তো। এক্স লিঙ্কের ক্ষেত্রে স্পেসিফিকভাবে ওইখানে কিছু বলা নাই, আমি মানে 2টা বইতে পাইনি, এই জন্য আমি খালি রাখছি। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যদি মা এফেক্টেড হয়, সবাই প্রত্যেক সিবলিং এফেক্টেড হবে। বাদ বাকি পেনিট্রেশন, এক্সপ্রেশন, এই দুটোর কথা মানেটা কি? পেনিট্রেশন মানে হচ্ছে 100 জনের যদি মিউটেশন থাকে, 100 জনের ডিজিজটা হয় কিনা। দেখা গেল মিউটেশন হচ্ছে 100 জনের, কিন্তু ডিজিজটা হয়েছে 50 জনের। আর এক্সপ্রেশন মানে ওই যে 50 জনের হয়েছে, প্রথমটা পেনিট্রেশন। এক্সপ্রেশন মানে ওই 50 জনেরই কি একই মাত্রার হয়েছে কি। ধরেন এটা ডিজিজ মাইল্ড, মডারেট, সিভিয়ার, 3টা ক্যাটাগরি আছে। কথার কথা হেমোক্রোম্যাটোসিস অথবা মারফান সিনড্রোম, এই 50 জনেরই কি একই মাত্রায়, সবারই কি সিভিয়ার না? কারো মাইল্ড, কারো মডারেট, কারো সিভিয়ার, এরকম। তো ইউজুয়ালি আমরা বলি অটোজোমাল ডমিনেন্টগুলোর পেনিট্রেশন ইনকমপ্লিট হয়। 100টা মিউটেশনের মধ্যে 40টা, 60টা, 80টা, 90টা ডিজিজ হবে। অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে সেটা কমপ্লিট, 100 জনে 100টাই। এক্স লিঙ্কড, মাইটোকন্ড্রিয়াম সবগুলোই ভ্যারিয়েবল। এক্সপ্রেশনের ক্ষেত্রে ডমিনেন্ট ভ্যারি করে, কিন্তু রিসেসিভ ডিসঅর্ডারগুলো এটা মোর ইউনিফর্ম। মানে ধরেন 50 জনের হিমোক্রোম্যাটোসিস হইলে 50 জনের মোটামুটি কাছাকাছি সাইন সিমটমগুলো আসবে, সিভিয়ারিটিও কাছাকাছি। অধিকাংশই ধরেন মডারেট টু সিভিয়ার রেঞ্জে। এমন না যে একজন একেবারে মাইল্ড আর একজন একেবারে এক্সট্রিম সিভিয়ার, থাকতে পারে। আউটলায়ার তো সব জায়গাতেই থাকে, তাই না? আমরা যখন স্ট্যাটিস্টিক্স করি, বেল শেপড কার্ভ করি, আউটলায়ার তো কিছু থাকেই। বাট ইউজুয়ালি ভ্যারিয়েবল হবে ডমিনেন্টে, অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে হবে মোর ইউনিফর্ম, রাইট? সুতরাং আপনারা এখন যে বক্সটা পড়লেন, এইটা আপনাদের
এই চ্যাপ্টার পড়াটা কতটা যে ফাস্ট করে দিবে, আপনারা যখন রিভাইজ করতে বসবেন তখন বসবেন। আমরা কিন্তু এটা পড়ে ফেলছি বক্সটা, আপনাদের পড়া শেষ। এখন হচ্ছে একটু ক্লাস শেষ হবে, একটু চা কফি খাবেন, একটু ফ্রেশ হবেন, হয়ে এই বক্সটা দিয়ে আপনি চ্যাপ্টার পড়া শুরু করবেন। এই বক্সটাকে একদম ওই যে আমাদের স্যাররা বলতো না, ফাতা ফাতা করে ফেলবেন, মানে একদম ফাটাফাটিভাবে পড়ে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখি এরপরে মনে হয় আমাদের কিছু এক্সাম্পল যেগুলো ডেভিডসনে আছে, এই এক্সাম্পলগুলো মনে না চাইলেও আমাদের পড়তে হবে। এক্সাম্পলগুলো মনে না চাইলেও আমাদের পড়তে হবে, কারণ প্রশ্ন আসে। সো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তো আমরা এখানে আরও কিছু বক্স দেখতে পাচ্ছি। একটা হইলো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের বক্স, ইমপ্রিন্টিং ডিসঅর্ডারের বক্স, এগুলো সবই আমরা দাগাবো। তাহলে চলেন আমরা একটু আমাদের বইতে চলে যাই। আমরা যেহেতু অনেকক্ষণ স্লাইড দেখলাম, এখন আমরা টেক্সট বই থেকে একটু দাগাবো। চলে আসেন পৃষ্ঠা কত, পৃষ্ঠা নম্বর 45-এ আসেন। আমরা টেক্সট বইতে আছি এখন, আমাদের বইয়ের যে পিডিএফ সেটাতে পেজ 45। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন দাগাই। এখানে দেখেন পেজ 45-এ যখন ফ্যামিলি ট্রি তো আমরা পরে পড়বো, 46-এ আসেন, দেখেন প্যাটার্নস অফ ডিজিজ ইনহেরিটেন্স, সবুজ দাগ দিয়ে ফেলেন একদম, পাশে লিখে রাখেন এফসিপিএস। এখান থেকে প্রশ্ন আসছে, কি কি প্রশ্ন আসছে আমি বলেছি। আমরা যে বক্সগুলো পড়লাম সেখান থেকে ট্রু ফলস বৈশিষ্ট্য, অটোজোমাল ডোমিনেন্ট, রিগার্ডিং অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার দিয়ে ব্লা ব্লা, রিগার্ডিং মাইটোকন্ড্রিয়া, রিগার্ডিং এক্সলিন দিয়ে অপশনগুলো চলে আসলো, এবং এক্সাম্পল দিয়েও আসতে পারে ডমিনেন্ট কোনটা, রিসিভ কোনটা ইত্যাদি। তাহলে এইখানে আমাদের নতুন কিছু আর পড়ার নাই। 3.4 বক্স, এটা টিক চিহ্ন দেন, 2টা স্টার দেন, প্রতিটা এক্সাম্পলই মাথায় রাখার চেষ্টা করতে হবে সর্বোচ্চ। পরের পেজে আসেন 47, এখানে আরেকটা বক্স আছে, বক্স 3.5, 2টা স্টার দেন, আলফা 1 অ্যানিটেশন ডেফিসিয়েন্সি। এমআরসিবিতে খুব আসে, আমাদের তেমন একটা আসে না। তার নিচে ডুশেনি একটা স্টার দিয়ে রাখেন, ইম্পর্টেন্ট, ডেফিনেটলি পড়ে ফেলতে হবে। তারপরে এক্সট্রিম ডিসঅর্ডার সব কিছু আমরা বক্সে পড়ছি, এখানে দেখানোর কিছু নেই। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স এটাও পড়ে ফেলছে, 14 গোষ্ঠী, নতুন কিছু না। এই অংশটা আমরা যেটা 48 পেজে যে নিচের যে দুইটা প্যারা, এই দুইটা প্যারা একটু দাগায় ফেলে। এখানে কিছু জাস্ট জেনারেল ইনফরমেশন আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে কী পরিমাণ বেজ, কিলো বেজ থাকে, ডিএনএ কী পরিমাণ থাকে, ইত্যাদি ইত্যাদি। মিউটেশনাল রেটটা কিন্তু আপনার অনেক হাই, এবং মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে মাসল, রেটিনা, বেজাল গ্যাংলিয়াতে, ফলে এইসব জায়গায় বেশি এফেক্টেড হবে ডিসঅর্ডারের কারণে। এই যে ইনহেরিটেন্সের কথাটা আমরা পড়ে ফেলছি, এই কথাগুলো মূলত এখানে আছে, হেটেরোপ্লাজমিয়ার কথা। তো এই জায়গাটা আপনি একটু পজ করে পুরো জায়গাটা একটু মার্ক করে নেন। এরপরে আমরা বলতেছিলাম যে ওই যে বক্স 3.7 বক্সটা আসলে এটা মনে রাখা খুব মুশকিল। কিছু কমন ডিসঅর্ডার একটু খেয়াল রাখবো, যেমন যে ফিওক্রোমোসাইটোমা লেইস সিনড্রোম, এগুলো না একটু ইম্পর্টেন্ট। এটা আছে লেবার্স অপটিক অ্যাট্রফি। লেবার্স অপটিক অ্যাট্রফিটা না রবিনসে বলা আছে প্রোটোটাইপ ডিসঅর্ডার ফর মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। হ্যাঁ, এই কয়টা একটু মনে রাখবেন। আপনি চাইলে লেবার্স অপটিক অ্যাট্রফিটা লিখে নিতে পারেন। হ্যাঁ, এই যে ইমপ্রিন্টিং পেজ 49 না, ইমপ্রিন্টিং পার্টিকুলার একটা লোকাই ফাদার বা মাদারের থেকে আসা ধরেন ছিল, ওটা সাইলেন্স হয়ে গেছে, ওইভাবে আমরা ইনহেরিট করছি। ফল আলটিমেটলি ডিসঅর্ডারটা আমাদের কাছে চলে আসছে। ইমপ্রিন্ট ডিসঅর্ডারের যে 3.8 বক্স, এখানে এবার আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম যে এবার একটু আনইউজুয়াল প্রশ্ন আসছে। ধরেন প্রশ্ন আসছে রিগার্ডিং ইমপ্রিন্টিং ডিসঅর্ডার হুইচ ওয়ান ইজ কারেক্ট। ধরেন এরকম আসলো, প্রাডার-উইলি সিনড্রোম দিয়ে দাগ টান দিয়ে লেখা হলো SNRPN, অর্থাৎ জিন কোন ইমপ্রিন্টিং সিনড্রোমের সাথে কোন জিন অ্যাসোসিয়েটেড, এটা মনে রাখা খুবই টাফ। এরকম কিছু আনইউজুয়াল প্রশ্ন খুব সহজ টপিক থেকে আসে। হ্যাঁ, কিন্তু ওটার জন্য আসলে আই হোপ যে পাস ফেল ডিটারমাইন করবে না, বাট যেহেতু আসছে, সুতরাং এই বক্সটা আপনি একটা স্টার দিয়ে রাখেন। এটা আসলে স্টার দেওয়া ছাড়া কোনো গতি নেই। পাশে FCPS জুলাই 22 লিখে রাখেন, FCPS জুলাই 22, ঠিক আছে। এরপরে আমরা কিন্তু এতক্ষণের যে পড়াটা পড়লাম, চলেন আমরা একটু প্রশ্ন সলভ করি স্লাইডে, এবং স্লাইড থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে রিলেটেড কোশ্চেন আমরা কিছুটা বুঝতে পারতেছি না। যেমন দেখেন নতুন কোশ্চেন, রিগার্ডিং অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স, কিছু ফিচার, তাই না? বইতে আমরা যেগুলো পড়ি না, আমরা স্লাইডেই হচ্ছে বক্স করে পড়লাম। প্রশ্নগুলো আমরা দেখতেছি কাছাকাছি না, একই প্রশ্নে BCPS-এ একই প্রশ্নে অটোজোমাল ডমিনেন্টের ফিচারও আসছে, অটোজোমাল রিসেসিভ ফিচার আসছে। 2020-এর মনে আসছিল এরকম অটোজোমাল রিসেসিভের কিছু এক্সাম্পল, তাই না? এইটা একটু খেয়াল করেন তো। বলা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নর্মাল ভিশন, কিন্তু ফাদার ছিল কালার ব্লাইন্ড, ডটার কালার ব্লাইন্ড হওয়ার পসিবিলিটি কি, মানে অফস্প্রিং রিস্ক আর কি।
কালার ব্লাইন্ডনেস এটা অ্যাকচুয়ালি অটোজোমাল, এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ, তো ডটার 0%, ডটার ক্যারিয়ার হয় আর কি, ডটার ক্যারিয়ার হয়। আচ্ছা, 20-year-old ম্যান কেম টু ইউ উইথ সাডেন ডেটেরিওরেশন অফ ভিশন, চোখে দেখতে পাচ্ছে না, শোল্ডার ডিসলোকেশনের একটা হিস্ট্রি ছিল, জয়েন্ট ডিসলোকেশন, সে হচ্ছে অনেক লম্বু, এবং থিন, হাই আর্চ প্যালেট, লেফট ডিসলোকেশন, একেবারে কমন একটা ক্লু ফর মারফান, তাই না? মারফান সিনড্রোম, এই ডিসলোকেশনটাই আপওয়ার্ড আপওয়ার্ড হলে মারফান, ডাউন হলে হোমোসিস্টেনিউরিয়া। আমাদের মারফান সিনড্রোম ইজ এক্সাম্পল অফ অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এটা সিঙ্গেল বেসটা আসার মতো, একটা পার্টিকুলার ডিজিজের ফিচার দিয়ে বলবে, প্রশ্ন করবে না ডায়াগনোসিস কি, ইমপ্লয়েড ডায়াগনোসিসের ইনহেরিটেন্স প্যাটার্ন কি। সিঙ্গেল বেস কিন্তু খুব চ্যালেঞ্জিং, তবে হ্যাঁ এটাও বলি যে শুধু সিঙ্গেল বেস করতে করতে মাল্টিপল চয়েসের উপর আবার দুর্বল হয়ে গেলে মুশকিল। দুইটাকে আমাদের চেষ্টা করতে হবে সমান গুরুত্ব দেওয়া। যদি আপনি গুরুত্বের কথা বলেন 50%, আপনি 40%, 60% এভাবে গুরুত্বটা ভাগ করতে পারেন। তাই বলে এমন না যে 80% আপনি সিঙ্গেল বেসকে গুরুত্ব দিলেন, 20% দিলেন মাল্টিপল চয়েসের গুরুত্ব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে। কারণ সিঙ্গেল বেস অনেক সময় আপনাদের লেভেলে, স্যাররা তো প্রশ্ন করেন কনসালটেন্টদের লেভেল থেকে, আপনাদের লেভেলে কিন্তু ধরতে পারা অনেক মুশকিল হয়ে যায়। বিশেষ করে যারা বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু পারতেছেন না, পাস হচ্ছে না, তারা আমার এই বক্তব্যটার সাথে আরো বেশি রিলেট করতে পারবে। আপনার মনে হচ্ছে একটা, আসলে ওইটা দিয়ে দেখছেন যে পাস হয়নি। সো দুইটাকে আমাদের চেষ্টা করতে হবে সমান গুরুত্ব দেওয়ার। আচ্ছা, এটা বলা হচ্ছে যে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের ক্যারিয়ার হওয়ার চান্স কি? আচ্ছা, এটা আসলে 2-in-3 বলে, মানে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এর যদি একটা এফেক্টেড থাকে, চাইল্ড থাকে, তাহলে সিবলিং এর ক্যারিয়ার হওয়ার চান্স হচ্ছে 2-in-3, 4 নম্বর অপশন। সো এই 4 নম্বর অপশনটা আমরা আপনাকে একটু বলে দিই, আপনারা একটু দাগায় ফেলেন। অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, হ্যাঁ এখানে দেখেন পেজ 47 এর বাম দিকের যে কলামটা, একদম নিচে দেখেন 2/3 লেখা আছে, অফস্প্রিং রিস্ক ফর ক্যারিয়ার প্যারেন্টস ইজ দেয়ারফর 25%, রাইট? And chances of an unaffected child with an affected sibling being carrier is 2/3. এই অংশটা একটু আপনি মার্ক করে রাখেন। সো আমরা আমাদের জেনেটিক্স চ্যাপ্টারে প্রায় 70% অংশ, 80% অংশই বলা যায় শেষ করে ফেলেছি পরে। বাদ থাকতেছে দুইটা টপিক এসেনশিয়ালি, একটা হচ্ছে পেডিগ্রি চার্ট, এটা থেকে আসলে পার্ট 2 তে অস্কি আসে, মানে অল্টারনেট সেশনেই শুনেছি আসে। সো এখান থেকে জুলাই মতো জানুয়ারি 22 প্রশ্ন আসছে। দ্যাট ইজ ওয়াই আমি আমাদের ফেলো ডক্টরকে এটার নলেজটা শেয়ার করছি। আরেকটা হচ্ছে আমাদের যে জিনোম সিকোয়েন্সিংয়ের যে মেথডগুলো, সেই রিলেটেড ডিসকাশন, বিশেষ করে পিসিআর, এমজিএস ইত্যাদি, এটাও আমাদের এখন আলোচনায় আসবে। তো আমরা আজকের যে খুব ইন্টারেস্টিং মানে নতুন যে একটা শেখার জিনিস, সেটাতে চলে আসবো। অ্যান্ড দ্যাট ইজ পেডিগ্রি চার্ট। আপনারা পেজ 45 যদি খেয়াল করেন, পেজ 45 এটা ছবি আছে। তবে আগে আপনাদের ছবি দেখার কোনো দরকার, আগে আপনি বোর্ডে দেখেন, বোর্ডে দেখে আমার সাথে সাথে বলবেন, আমি যেভাবে বলবো সেভাবে। পেডিগ্রি চার্ট আসলে আমরা কি শিখতে যাচ্ছি? আমরা পেডিগ্রি চার্টের ভাষা শিখব, ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রতিটা জিনিস বোঝার জন্য ভাষা শেখা কিন্তু খুব জরুরি, তাই না? আপনি আমাদের জীবনের ক্লাস 12 ইন্টার পর্যন্ত ইংরেজি শিখছি। কেন ইংরেজি শিখছি? যাতে গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে সব কিছু ইংরেজিতে পড়তে হয়, যাতে ওই ইংরেজিটা আমরা পুরো বুঝতে পারি, তাই তো? সো ল্যাঙ্গুয়েজ, যে কোনো জায়গার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো জায়গার ল্যাঙ্গুয়েজ যদি না জানেন, অন্য ল্যাঙ্গুয়েজে সেই জিনিসকে অ্যাপ্রিসিয়েট বা ক্রিটিক করা, ইটস কোয়াইট প্রবলেম্যাটিক। সো আমাদের পেডিগ্রি চার্টের ল্যাঙ্গুয়েজটা আগে শিখতে হবে। দুটো জিনিস শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ এবং অ্যানালিসিস। ওকে, সো লেট আস গো টু দ্য বোর্ড। পেডিগ্রি চার্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিম্বলিক এক্সপ্রেশন অফ আ জেনেটিক ট্রি। একটা, যেমন ধরেন আমি যদি এভাবে বলি যে ধরেন আমি যদি বলি নিজের একটা পেডিগ্রি চার্ট এঁকে ফেলি, হ্যাঁ, ধরেন আমি এবং আমার স্ত্রী, তো আমাদের একটা সন্তান। ওকে, তো এই যে আমার কিন্তু আরেকজন ভাই আছে, আই হোপ ইউ আর সিইং দ্য বোর্ড। ভাই তিনিও বিবাহিত, ভাবি আছেন এবং তাদের একটা সন্তান আছে। সহজ না, বাংলা পেডিগ্রি পড়ে ফেলতেছি আমরা, কি মজা। তো এখানে ধরেন আমি যেহেতু আমাকে কেন্দ্র করে এই পেডিগ্রি চার্টটা আঁকতেছি, আমি একটা তীর চিহ্ন দিয়ে বুঝে রাখলাম যে এখানে ডিসকাশনের মূলে আজকে আমি। তো এই যে আমি আর আমার ভাই,
আমরা কাদের থেকে আসছি? আমার বাবা মা, তাই তো? এইদিকে আমার স্ত্রীও কিন্তু তার বাবা মা থেকে আসে। আমি একটু এডিট করি, কেন এডিট করতেছি আমরা কিছুক্ষণ পরে বুঝবো, তাই তো? একইভাবে তিনি ভাবি আছেন, তারাও কিন্তু বাবা মা থেকে আসে। এটা হচ্ছে আমার একটা পেডিগ্রি চার্ট, পুরো বক্স ভরে ফেলছি পেডিগ্রি চার্ট আঁকতে আঁকতে। তো এইটা দ্বারা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা আসলে পেডিগ্রি চার্টে এইটা অনুসন্ধান করি যে কার এই ডিসঅর্ডারটা আছে। আমার ধরেন কথার কথা আল্লাহ মাফ করুক আমার আছে, তো আর কার কার আছে, এটা করে আমরা বোঝার চেষ্টা করি ওই ডিসঅর্ডারটার ইনহেরিটেন্স প্যাটার্নটাকে। এটা কি ডমিনেন্ট না রিসেসিভ, অটোজোমাল না এক্স লিঙ্ক না মাইটোকন্ড্রিয়া, এই তো। দেখেন আপনি একটা বিষয় খেয়াল করবেন, দিদা আমি জানি না করছেন কিনা, আমি এটা এডিট করছি পরে দেখেন, আমি মেল সবাইকে বক্সের মধ্যে রাখছি কিন্তু ফিমেল সবাইকে আমি দিছি কিসে, সার্কেলের মধ্যে। খেয়াল করছেন? দেখেন ওই যে ভাবি, বোন, মা, স্ত্রী, মেয়ে সব সার্কেলে গেছে না, রাইট? এই জিনিসটা যদি আপনি অবজার্ভ করে থাকেন, আই অ্যাপ্রিসিয়েট ইউর অবজারভেটরি পাওয়ার। এখন আসেন আমরা মূল ভাষাটা শিখি। পেডিগ্রি চার্টে প্রথম যে ভাষাটা আমরা শিখবো সেটা হচ্ছে, একটা পেডিগ্রি চার্টে আপনি যদি দেখেন এরকম একটা বক্স, আপনি বলবেন এটা নর্মাল মেল। আমার সাথে সাথে বলেন নর্মাল মেল। ফিমেলকে এক্সপ্রেস করা হয় সার্কেল দিয়ে, নর্মাল ফিমেল। কি বললাম? নর্মাল মেল, নর্মাল। আমরা একটু বড় করে আঁকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখানে একটু বড় করে আঁকি, হ্যাঁ, তাহলে দেখেন, আই হোপ নাও ইট ইজ ভিজিবল, নর্মাল মেল এবং নর্মাল ফিমেল, দুইটা শব্দে আপনাকে বলতে হবে। এই নর্মাল মেল এবং নর্মাল ফিমেলের ক্ষেত্রে আরো কিছু ঘটনা ঘটতে পারে। যেমন এমন হতে পারে যে নর্মাল মেল কিন্তু মারা যেতে পারে। আমার দাদা মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তখন আপনি কি করবেন? এরকম একটা দাগ দিয়ে দিবেন, আমার দাদি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এরকম একটা দাগ দিয়ে দিবেন। ডিসিজড, এই দাগ মানে কি? ডিসিজড, মৃত। ডিজিজড মেল নর্মাল, ডিজিজড নর্মাল ফিমেল। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করেন, এই মেল ফিমেলের পাশাপাশি কোনো কারণে যদি আপনি তার সেক্স নিয়ে কনফিউশনে ভোগেন, বিশেষ করে হার্মোফ্রোডাইটদের ক্ষেত্রে, যেটা মানে এখনকার যে ট্রান্সজেন্ডার শুরু হয়েছে সেটা না, আরও তো ছেলে হয়ে মেয়েদের ড্রেস পরে, সেটা ডিফারেন্ট জিনিস। বাট কোনো কারণে যদি অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া থাকে, লাইক ইন ক্লিনফেল্ডার সিনড্রোম বা ইন হার্মোফ্রোডাইটস, ইন্টারসেক্স যেটাকে বলি, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, অ্যাম্বিগুয়াস। ওকে, তো আমরা কি উপরে আগে যে ছবিটা আঁকলাম সেখানে কি দেখিয়েছি? মেল ফিমেলের ভিতরে এই যে লাইনটা, ইটস কল্ড ম্যারেজ লাইন বা মেটিং লাইন। তো এই মেটিং লাইন অনেক সময় কি হয়, কনস্যাঙ্গুইনাস হতে পারে, যেটা আমরা যে বললাম এক্স লিঙ্ক ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েটেড। সেই ক্ষেত্রে আপনি ব্লাড রিলেশন বোঝাতে একটা এক্সট্রা দাগ দিবেন, কনস্যাঙ্গুইনাস। আর কি হয়? সেপারেশন। এখন সেপারেশন খালি চারদিকে সেপারেশন, শুধু সেপারেশনই হচ্ছে, সেপারেশন বাড়তেছে, তখন আপনি দাগটা ভেঙে দিবেন, সেপারেশন হয়ে গেছে তাদের। ওকে, আচ্ছা। এখন যেটা হতে পারে, জেনারেশন আমরা কিভাবে দেখাবো? আমরা অলরেডি ছবিতে দেখিয়েছি, আমি জাস্ট আপনার জন্য একে একটু দেখাই। নর্মাল মেল, নর্মাল ফিমেল, মেটিং লাইন, এটা হচ্ছে তার জেনারেশন। এটাকে আমরা রোমান হরফ দিয়ে দেখাই। ধরেন এখানে যে 1, 2, আর নিচে আঁকলে 3, এরকম রোমান হরফ দিয়ে আমরা দেখাই, ঠিক আছে? এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো, যদি এমন হয় যে অফস্প্রিং যে আসছে সেটা টুইন, মনোজাইগোটিক টুইন বলে একটা কথা আছে, আবার ডাইজাইগোটিক টুইন বলে কথা আছে। আমরা যে মনোজাইগোটিক টুইন সচরাচর হোমোগ্যামেটিক হয়, দুইটাই ভাই দুইটাই বোন। আর ডাইজাইগোটিক টুইন সম হতে পারে, আলাদাও হতে পারে, ভাই বোনও হতে পারে, ভাই ভাই হতে পারে। এই জিনিসটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? যেহেতু মনোজাইগোটিক, ফার্টিলাইজেশন তো আসলে একবারই হয়েছে, তাই না? তখন আমরা এই একটা দাগের বদলে এরকম দেব। আপনি মনোজাইগোটিক টুইন বলেন, ডাইজাইগোটিক টুইন বলেন, এইভাবে এক্সপ্রেস করে।
কিন্তু ঝামেলা হলো যে কিভাবে আপনি বুঝবেন যে এটা মনোজাইগোটিক না ডাইজাইগোটিক। যেমন এটা আপনি আন্দাজ করতে পারেন এটা মনোজাইগোটিক, ডাইজাইগোটিকও হতে পারে। ডাইজাইগোটিকও তো আলটিমেটলি আপনার সেম সেক্স হতে পারে। এই জন্য মনোজাইগোটিক বুঝাতে উপরে একটা দাগ দিয়ে দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি মনোজাইগোটিক টুইনকে আমরা এইভাবে একটা পয়েন্ট থেকে দেখাই। এই প্রতিটা পয়েন্ট মানে প্রতিটা অফস্প্রিং, প্রতিটা দাগ। হ্যাঁ, ডাইজাইগোটিক হলে আমরা উপরে এই দাগটা দিব না, মনোজাইগোটিক হলে এভাবে তীর চিহ্ন দিয়ে উপরের দাগটা দিব। ওকে, আচ্ছা। এখন যদি কোনো কারণে পার্টিকুলার মেল ডিজিজড হয়, ডিজিজড নট ডিসিসড, মানে মৃত না, সে ফিনোটিপিক্যাল এক্সপ্রেশন হয়েছে তার রোগটার, তখন আমরা কিন্তু তাকে এরকম একটা বক্স দিয়ে ভিতরটা একেবারে কালো করে দিই। আমি পুরোটা করতেছি না, সময় লাগবে বেশ। ভিতরটা পুরো কালো করে দিব। এটা হচ্ছে ডিজিজড মেল, অ্যাবনর্মাল মেল। একইভাবে এটাও একদম ভিতরটা পুরো কালো করে দিব, অ্যাবনর্মাল ফিমেল। অ্যাবনর্মাল ফিমেল, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমরা হেটেরোজাইগাস স্টেটের কথা শুনছি না, যেটাকে অনেক সময় আমরা ক্যারিয়ার বলি। যেমন এক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে কি হয়? এক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে মেইলে এক্সপ্রেশন হয় মোস্টলি রেস্ট্রিক্টেড টু মেল, ক্যারিয়ার হয় ফিমেল, তাই তো? ক্যারিয়ার বা হেটেরোজাইগাস যদি আমরা বোঝাতে যাই, আই হোপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তখন আমরা মধ্যে আরেকটা দাগ দিয়ে একদম কালো করে দিব। মধ্যে একটা দাগ দিয়ে একেবারে আমরা কালো করে দিব। সো আরও কিছু অপশন যেটা খেয়াল করার মতো, অনেক সময় ইয়া হয় না, ওই যে মিসক্যারেজ যেটাকে বলে লেইম্যানস টার্মে, অ্যাবর্শন 20 উইকসের আগে, তাই না? সেটাকে আপনি কিভাবে এক্সপ্রেস করবেন? সেটাকে এক্সপ্রেস করার উপায় হচ্ছে একটা দাগ দিবেন, দিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে। কিন্তু তাইলে এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে যে এটা কি মানে স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়েছে না টার্মিনেট করে ফেলছে কি? সচরাচর যদি আমরা এই যে অংশটা এখানে একটা দাগ দিয়ে দিই, দেখেন একটা ত্রিভুজ নর্মালি আছে, দাগ দেওয়া, এই দাগ দেওয়াটাকে আমরা বোঝাই টার্মিনেশন। আর দাগ ছাড়া থাকলে মিসক্যারেজ। এই ক্ষেত্রে আমাদের নিচে উইক লিখতে হয়। ধরেন এটা মিসক্যারেজ, তাহলে নিচে এভাবে কত উইকে টার্মিনেট করা হয়েছে এটা লিখতে হবে, নিচে উইক লিখে দিতে হবে। একই সাথে ধরেন কোনো কারণে তার একটা বেবি মারা গিয়েছে, ধরেন একটা মেয়ে মারা গিয়েছে, হ্যাঁ, যেটাকে আমরা অনেক সময় স্টিল বার্থ বলি। হ্যাঁ, মানে মোটামুটি ডেড অবস্থায় জন্ম নিচ্ছে, দেখা যাচ্ছে টার্মের বেবি, তাই না? এই ক্ষেত্রে আমরা এরকম ফিমেল যদি ধরেন স্টিল বার্থ হয়, আমরা সেটাকে লিখবো এসবি বা স্টিল বার্থ। স্টিল বার্থ লিখে আমরা এখানে উইকটা লিখে দিব, কত উইকের ফিটাস ছিল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পেডিগ্রি চার্টের ভাষা। আমার সাথে আবার রিভাইজ করেন, আসেন পড়ে ফেলেন। আমরা জেনেটিক্স ক্লাসে সব পড়ে ফেলি, বাসায় গিয়ে খুব বেশি পড়ার থাকবে না। এটা কি? অনেকে বলতেছেন মেল, না, এটা নর্মাল মেল, নর্মাল ফিমেল। ডেড মেল যে নর্মাল, ডেড ফিমেল সেও নর্মাল। যদি এখানে পুরোটা কালো করা থাকতো তাহলে ডেড ফিমেল বাট অ্যাবনর্মাল, অর্থাৎ ডিজিজ এক্সপ্রেস হয়েছে তার। এটা হচ্ছে কি? অ্যাবনর্মাল মেল, অ্যাবনর্মাল ফিমেল, হেটেরোজাইগাস বা ক্যারিয়ার মেল, ক্যারিয়ার ফিমেল। আমরা বলতেছি এই যে মেল ফিমেলের ভিতরে যে লাইন, মেটিং লাইন, এটা জেনারেশন। যদি ডাবল লাইন থাকতো কনসাংগুইনাস, সেপারেশন হয়ে গেলে ডাবল দাগটা সেপারেট করে দিচ্ছেন আপনি, এটা আনএম্বিগুয়াস সেক্স। এই ক্ষেত্রে নর্মাল, ধরেন একটা বাচ্চা হয়েছে তার, ধরেন এখানে একটু বুঝাইলাম জায়গা কম, নর্মাল। কিন্তু কোনো কারণে যদি মনোজাইগোটিক বা ডাইজাইগোটিক টুইন হয়, তখন আমি এরকম দাগ দিয়ে একটা পয়েন্ট থেকে 2 দাগ দিয়ে বোঝাবো, কিন্তু মনোজাইগোটিক বুঝাইতে একটা টুপি পরাই দেবো উপরে। এটা হচ্ছে মিসক্যারেজ। 20 সপ্তাহ আগে সপ্তাহ লিখে দিবেন, টার্মিনেট করে ফেললে ওই জিনিসটাই দাগ দিয়ে সপ্তাহ লিখে দিবেন। আর যদি স্টিল বার্থ হয়, ছেলে বা মেয়ে বাচ্চা যেটাই হোক না কেন, আপনি স্টিল বার্থ লিখবেন, লিখে উইক লিখে দিবেন এবং সে ডেড। এই হচ্ছে আমাদের পেডিগ্রি চার্টের ভাষা। এখন আমরা একটু বইতে আসি। বইতে আমরা যদি 45 পৃষ্ঠায় যাই, এই জিনিসটা আমরা পাবো, যেটা আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। দেখেন আমরা মোটামুটি সবগুলো পড়ে ফেলছি, তাই না? সহজ না? খালি একটা আমাদের মনে হয় একটু বলা হয় নাই, যেটা আসলে খুব একটা লাগেও না, হ্যাঁ, এই জন্যই বলা হয়নি আর কি। এই যে অনেক সময় আমার কয়েকটা ডায়াগনোসিস হইতে পারে, তখন এরকম 2 দাগ 3 দাগ 4 দাগ যে কোনো ডায়াগনোসিস আপনি দিয়ে রাখলেন, এই আর কি, আর কিছু।
আরেকটা মনে আছে, আমি যখন প্রথম আমার পেডিগ্রি চার্ট লিখি তখন একটা তীর চিহ্ন দিয়েছিলাম আমার দিকে, মানে বোঝাতে যে আমাকে কেন্দ্র করে চার্ট আঁকা হয়েছে, এটাকে বলে প্রপোসিটাস। ওটা আপনারা ম্যাকলিওডে পাবেন। ইন্ডেক্স কেস, কার কাকে কেন্দ্র করে এই মানে কাকে ধরে আলটিমেটলি চার্টটা গুছানো হয়েছে, আমার কাছে কে আসছে সেটা হচ্ছে ইন্ডেক্স। সো এটা হচ্ছে আমাদের পেডিগ্রি চার্ট। এখন আরেকটা বিষয় আমি আপনাদের শিখিয়ে দিব, এটা শিখে রাখেন। এইটা এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, কিন্তু আসতে পারে, এটা সব সময় মাথায় রাখতে হবে। সেটা হইলো একটা পেডিগ্রি চার্টকে আমি সলভ করব কিভাবে, এটা কি অটোজোমাল ডোমিনেন্ট না রিসেসিভ। দেখেন এখানে কতগুলো ছবি আমরা পাচ্ছি, কিভাবে বলবো অটোজোমাল ডোমিনেন্ট। যে কোনো সময় মনে রাখবেন একটা পেডিগ্রি চার্টকে যদি আপনি সলভ করতে চান আপনার 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে। 1 নাম্বার, আপনি দেখবেন স্কিপস জেনারেশন অর নট, এটা আপনার প্রথম দেখার বিষয়। আপনি সবার আগে যেটা দেখবেন সেটা হলো জেনারেশন স্কিপ করে কিনা। যদি জেনারেশন স্কিপ করে তাহলে এটা রিসেসিভ, অটোজোমাল বা এক্স লিঙ্ক। যদি জেনারেশন স্কিপ না করে তাহলে এটা ডমিনেন্ট। কি বললাম? আপনার প্রথম দেখার বিষয় কি যে কোনো একটা পেডিগ্রি চার্টে সবার আগে আপনি দেখবেন জেনারেশন স্কিপ করছে কিনা। জেনারেশন যদি স্কিপ করে রিসেসিভ, জেনারেশন যদি স্কিপ না করে ডমিনেন্ট, অটোজোমাল বা এক্স লিঙ্ক, প্রথম। 2 নাম্বার, আপনি দেখবেন বোথ সেক্স ইকুয়ালি এফেক্টেড কিনা। যদি দেখেন মেল ফিমেল দুজনই এফেক্টেড, মেল ফিমেল দুজনই এফেক্টেড, তখন আপনি সচরাচর চিন্তা করবেন এটা ডমিনেন্ট। যদি মেল বেশি এফেক্টেড হয় তখন আপনি চিন্তা করবেন এটা রিসেসিভ এবং প্রেফারেবলি এক্স লিঙ্ক রিসেসিভ। প্রথমে দেখবো জেনারেশন স্কিপ করে কিনা, 2 নাম্বার দেখবো বোথ সেক্স এফেক্টেড কিনা। 3 নাম্বার পয়েন্টে কি? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। যদি মেল টু মেল ট্রান্সমিশন আপনি পান তাহলে সচরাচর মনে রাখবেন এটা অটোজোমাল। আর যদি মেল টু মেল ট্রান্সমিশন না পান তাহলে আপনার হাতে অপশন 2টা, হয় এটা এক্স লিঙ্কড অথবা মাইটোকন্ড্রিয়াল। এই যে কথাগুলো বোর্ডে আমরা লিখলাম এইটার সাপেক্ষে চলেন আমরা একটু কয়েকটা পেডিগ্রি চার্ট সলভ করি, তাহলে দেখবেন বিষয়গুলো রিলেট করতে হবে। আমি স্লাইডে যাই। স্লাইডে প্রথম ছবিটা দেখেন যেটা অলরেডি স্ক্রিনে আছে। দেখেন এখানে প্রত্যেকটা, আমি প্রথম পয়েন্ট কি, স্কিপস জেনারেশন অর নট, তাই তো? দেখেন তো প্রত্যেকটা জেনারেশনে আছে না, জেনারেশন স্কিপ করেনি, তার মানে এটা ডমিনেন্ট। এক্স লিঙ্ক এই অটোজোমাল যেটাই হোক এটা ডমিনেন্ট, রিসেসিভ মাইটোকন্ড্রিয়াল বাদ। এরপরে বলছে কি বোথ সেক্স এফেক্টেড হয়েছে কিনা। দেখেন মেল ফিমেল মোটামুটি হয়েছে। যদি বোথ সেক্স এফেক্টেড হয় তাহলে ডমিনেন্ট, তারপরে আমরা ওইখানে আলাদা করতে পারতেছি না এক্স লিঙ্ক নাকি না। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। দেখেন মেল টু মেল ট্রান্সমিশন আছে, এটা এক্স লিঙ্কে থাকে না। এক্স লিঙ্কে মেল থেকে মেলে ট্রান্সমিট হয় না, ফিমেল থেকে মেলে ট্রান্সমিট হয়, মেল থেকে ফিমেল ডটার এই ক্যারিয়ার হয়, ফিমেল ক্যারিয়ার হয়। সুতরাং দিস ইজ এ পেডিগ্রি চার্ট অফ অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, ভেরি ইজি। এরপরে দেখেন এই ছবিটা দেখেন, প্রত্যেক জেনারেশন আছে নাই, এরা হচ্ছে ক্যারিয়ার, মানে ডিজিজটা এক্সপ্রেস করে না, সুতরাং একজনের আছে। তাহলে প্রথম পয়েন্ট কি ছিল? স্কিপ জেনারেশন, ইয়েস জেনারেশন স্কিপ করে, তার মানে এটা রিসেসিভ, এক্স লিঙ্ক অথবা অটোজোমাল। 2 নাম্বার পয়েন্ট বোথ সেক্স এফেক্টেড ইকুয়ালি, এই পয়েন্টে এখানে অতটা ক্লিয়ার না, এখানে মেনলি মেলকে এফেক্টেড দেখা যাচ্ছে। তো এটা দিয়েও আসলে আমরা ক্লিয়ার হইতে পারতেছি না যে এটা এক্স লিঙ্কড না কি অটোজোমাল। বোথ সেক্স এফেক্টেড ইকুয়াল। এরপরে দেখেন মেল টু মেল ট্রান্সমিশন আছে কিনা। এখানেও স্পষ্টভাবে মেল টু মেল ট্রান্সমিশনের বিষয়টা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা খেয়াল করেন। এটা কেন এক্স লিঙ্কড অথবা অটোজোমাল রিসেসিভ হবে, এ হলো শর্ত। দেখেন যদি এক্স লিঙ্কড ডিসঅর্ডার হইতো তাহলে আমরা কি বলি, মেলে এক্সপ্রেস হইতো, মেলে এক্সপ্রেস হইতো, ফিমেলে ক্যারিয়ার স্ট্যাটাস আসতো, এবং মেল মূলত এফেক্টেড হইতো, ফিমেল প্রত্যেকে ক্যারিয়ার হইতো। দেখেন এখানে প্রত্যেকে ক্যারিয়ার হয়নি, একজন মাত্র হেটারোজাইগাস স্টেটে আসছে, কনস্যাঙ্গুইনিটি আছে। যেহেতু ডটারদের প্রত্যেকে ক্যারিয়ার হয় নাই এবং মেল এফেক্টেড হয়েছে উইথ এফেক্ট বোথ হেটারোজাইগাস ফাদার অ্যান্ড মাদার,
এইটা প্রবাবলি এবং মোস্ট লাইকলি অটোজোমাল রিসেসিভের একটা এইটাই যদি এমন হইতো যে শুধু মেল এফেক্টেড, ফিমেল নর্মাল অথবা ক্যারিয়ার, সেখান থেকে মেলে নর্মাল হইলো, মেল কি এফেক্টেড হয় নাই, ফিমেল সবাই এফেক্টেড, ক্যারিয়ার, তখন আমরা বলতাম এক্স লিঙ্ক। যেমন এটা দেখেন, এটার ক্ষেত্রে ফিমেল ক্যারিয়ার, হ্যাঁ, সেখান থেকে ফিমেল ক্যারিয়ার মেল এফেক্টেড, কিন্তু এফেক্টেড মেল থেকে মেল এফেক্টেড হয় না, এই এফেক্টেড মেল থেকে মেল এফেক্টেড হয়, এবং এই ক্যারিয়ার ফিমেল থেকে মেল এফেক্টেড দুইজন, 50% বলতাম আমরা। সুতরাং এটা হচ্ছে এক্স লিঙ্ক, কারণ এফেক্টেড মেল থেকে মেলে ট্রান্সমিট হয় নাই, এই ক্লুটা আমার এখানে আছে। ওকে, আর ফাইনালি এটা তো বুঝতে পারতেছেন প্রত্যেক জেনারেশনে আছে। কেন? ফিমেল এফেক্টেড মানে তার প্রত্যেক বাচ্চা এফেক্টেড, ফিমেল এফেক্টেড মানে প্রত্যেক বাচ্চা এফেক্টেড। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সের এক্সাম্পল। সো ফার যেটা আসছে পরীক্ষায় সেটা হচ্ছে জাস্ট ভাষা, কিন্তু অ্যানালিসিসও হয়তো বা প্রশ্ন কঠিন হলে চলে আসতে পারে। তো সেটাও আমি আপনাদেরকে ডিসকাস করে দিলাম। আই হোপ যে এটা আপনারা নিজেরা বারবার শুনে প্র্যাকটিস করে বিষয়টাকে আরও ক্লিয়ার করবেন। এখন আমরা একটু ডেভিডসনে আসি, আমরা পৃষ্ঠা 45-এ চলে আসি। চলেন 45-এর ফিগার 3.8, হ্যাঁ, এটা দুইটা স্টার দিয়ে রাখেন, FCPS লিখে রাখেন, এবং এই যে ছবিগুলা, তাই না? তবে সচরাচর আপনারা যেটা চিন্তা করবেন যে কনস্যাঙ্গুইনিটি যদি পান, এটাকে অটোজোমাল রিসেসিভ দেওয়ারই চিন্তা করবেন। যদিও আমরা বলি যে রিসেসিভ ডিসঅর্ডারে কনস্যাঙ্গুইনিটি থাকতে পারে, এক্স লিঙ্কও থাকতে পারে, বা সেই ক্ষেত্রে প্রেফার করতে হবে অটোজোমালকে। ঠিক আছে, সো এইটা আমাদের পড়ে ফেলতে হবে। ফাইনালি আমাদের ছোট্ট একটা অংশ বাদ আছে, আর এখান থেকে আসলে পড়ার জিনিস কম, দাগিয়ে দেওয়ার জিনিসই বেশি। তো আমরা এটা একটু চট করে দাগিয়ে ফেললে আমাদের মোটামুটি এই ডিসকাশনটা শেষ হবে। তো আমরা চলে আসি পেজ 50-তে। সো চলেন আমরা এবার এই চ্যাপ্টারের একটু বাকি অংশ যেটা আছে, লেস ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা একটু চট করে দাগিয়ে ফেলি। সেটা হচ্ছে, দেখেন, আমরা জিনোমকে অনুসন্ধান করব, তার কোন ডিসঅর্ডারটা আছে, জিনের মিউটেশন কোনটা আছে ইত্যাদি। এটার জন্য আমাদের হাতে যে টুলগুলো আছে সেটা একটু দেখি। শুরুতে এই যে জিন অ্যাম্প্লিফিকেশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এর দাগান। এটা হচ্ছে পৃষ্ঠা 50, পেজ 50। এই পিসিআর রিলেটেড আলাপটা সহজ আছে পেজ 51-এ। এখানে এই যে ছবিটা আছে না, ফিগার 3.11, এই পুরো প্যারাটা একটু রিডিং দিতে হবে, তাহলে আমরা পিসিআর এর ডিসকাশনটা পাবো। কারণ হচ্ছে রিসেন্টলি কোভিড নিয়ে তো অনেক হাউকাউ হইল, এবং পিসিআর নিয়ে অনেক কথা আসছে, সো এটা থেকে প্রশ্ন আসতে পারে। RT-PCR এর কথা মনে রাখবেন সবসময়, এটা দ্বারা আমরা RNA দেখি, হ্যাঁ, RT-PCR দিয়ে। ইউজুয়ালি পিসিআর দ্বারা জিনোম দেখা হয়, প্রেফারেবলি ডিএনএ। এখন জিন সিকোয়েন্সিং করার বিশাল ইতিহাস, এটা আমাদের না পড়লেও চলবে, হেডলাইনগুলো একটু পড়বো, লাইব্রেরি প্রিপারেশন, অ্যাম্প্লিফিকেশন, ক্যাপচার ইত্যাদি, সিকোয়েন্সিং, অ্যালাইনমেন্ট ইন ভ্যারিয়েন্ট আইডেন্টিফিকেশন। এখানে তেমন কিছু নাই। 52, পেজ 52। এটা তো আসলে যে অ্যাভেলেবল পিডিএফটা, এখানে একটু গন্ডগোল আছে, অ্যালাইনমেন্ট এটা না দিলেও চলবে। আমার যেটা লাগবে এখানে, থার্ড জেনারেশন সিকোয়েন্সিংটা একটু জাস্ট পড়ে রাখবেন। আসেন এরপরে বক্স 3.9, দুইটা স্টার বা একটা স্টার দেন, FCPS প্রশ্ন আসছিল এটা থেকে, হ্যাঁ। এরপরে জিনোমিক অ্যান্ড অবস্টেটিক্স, এখানে কিছু বেসিক আলাপ বুঝেন। আমরা বর্তমানে বাচ্চা পেটে থাকা অবস্থায় কিন্তু অনেক সময় সোনোগ্রাফি করে তো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি দেখা যায়, অ্যানোম্যালি স্ক্যান, যে মেজর অ্যানোম্যালিগুলো, তো সবসময় তো পেটে থাকা অবস্থায় অ্যানোম্যালি মেজরই প্রকাশ পায় না। সো ফিটাল যে টেস্টিং, প্রিনেটাল টেস্টিং, সেটা হতে পারে আপনার ইনভেসিভ, নন ইনভেসিভ। ইনভেসিভের ভিতরে অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং, এই দুইটা ইম্পর্টেন্ট দাগানো আছে। সেল কালেক্ট করব, ক্যারিওটাইপিং। আর নন ইনভেসিভের ভিতরে সচরাচর যেটা বলে সেটা হচ্ছে সেল ফ্রি ফিটাল ডিএনএ। এটা হচ্ছে আমাদের যে প্লাসেন্টা থেকে যে সেলগুলো আসে, সেল ফ্রি ফিটাল ডিএনএ, প্লাসেন্টা থেকে যে সেলগুলো আসে। তো এইটার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এই পুরো প্যারাটা আমি দেখাইছি, পুরোটাই পড়তে হবে, এই পুরো প্যারাটা পড়তে হবে। এখানের বেসিক একটা মেসেজ হচ্ছে, ধরেন কোনো ডিসঅর্ডার হইলো যেখানে প্লাসেন্টা এফেক্টেড, ফিটাস এফেক্টেড, সেম ডিসঅর্ডার, তাহলে কিন্তু সেলফি ফিটাল ডিএনএ দিয়ে আপনি বলতে পারবেন যে তার এই ডিজিজটা হয়েছে। বাট কোনো কারণে যদি এমন হয় প্লাসেন্টাটা মোজাইক প্যাটার্নে হয়ে গেছে, বাট ফিটাসটা নর্মাল, আপনি সেলফি ফিটাল ডিএনএ দেখে কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ফিটাসটা অ্যাবনর্মাল। হতে পারে প্লাসেন্টাল মোজাইক হয়ে বসে আছে, কিন্তু ফিটাস নর্মাল। এটার সীমাবদ্ধতা,
এটা আমরা একটু খেয়াল রাখবো। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর প্রথম মেথডটা হচ্ছে সিনথেসিসের মাধ্যমে তৈরি করা। এই বক্সটা আমরা অনকোলজিতে পড়বো, এটা এখানে না পড়লেও চলবে, বাট মাল্টিপল নিউপ্লাসিয়া ওই বক্স ওখানেই আমরা পড়বো। জেনোমিক্স এন্ড অনকোলজি, এই যে এই প্যারাটা একটু দাগান সিঙ্গেল বেস্টে আসার মতো। পাথওয়ে মেডিসিন নিয়ে আসলে খুব বেশি কিছু নেই। জিন থেরাপি এইটা একটু দাগিয়ে রাখেন, এটা একটু পড়তে হবে। এটাতে শর্ট নোট আসে রিটেনে। এখানে দেখেন এই যে জিনোম এডিটিং, আচ্ছা এখানে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, না সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইটা সারানোর ক্ষেত্রে কিন্তু জিন থেরাপির আমরা একটা ভূমিকা পাচ্ছি। ওকে, এরপরে দেখেন আমাদের রিজেনারেটিভ মেডিসিন ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেম সেল, এটা থেকে রিটেনের প্রশ্ন আসছে এর আগে, রিটেন বলতে আর কি ফেজে। পাথওয়ে মেডিসিন এথিক্স এর কথাবার্তা, এটা তেমন একটা লাগবে না। ওকে, সো আমরা কিন্তু অলরেডি আমাদের টোটাল জেনেটিক্স চ্যাপ্টারের মেজর টপিক থেকে শুরু করে অ্যাসোসিয়েটেড যে টপিকগুলো সবগুলোই মোটামুটি কভার করে ফেলছি। এখন আমরা অল্প কিছু জিনিস দেখব, এক দুইটা প্রশ্ন সলভ করে আমরা আজকের ক্লাসটাকে শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করেছেন, কিন্তু এখন নিজেকে পড়ে এটার আউটকাম নিতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ তো লাভ হবে না। আমি ক্লাস নিচ্ছি, আমার লাভ হচ্ছে, আমার রিভাইজ হচ্ছে, আপনার তো হচ্ছে না। সো এই রিভিশনটা যেন খুব ভালো মতো দেওয়া হয়। যেমন এখানে একটা প্রশ্ন যেটা এর আগে আসছে FCPS এ, ধরেন যে ক্যারিয়ার ফিমেল আপনি কি দ্বারা এক্সপ্রেস করবেন, তাই না? আমরা জানি এটা হচ্ছে ডি। তারপর আমরা PCR পড়লাম, NGS পড়লাম, এই বক্সটা তো পড়তে হবে। হোল এক্সোম সিকোয়েন্সিং নিয়ে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন চলে আসছিল। সো অল দ্য বেস্ট টু ইউ। আপনাদের প্রতি আমার যে পরামর্শ থাকবে সেটা হলো জেনেটিক্স চ্যাপ্টারটা আপনি কিভাবে রিভাইজ করবেন পরীক্ষার আগের রাতে, সেইটা আমার মনে হয় অবশ্যই বলে দেওয়া দরকার। তো একটা বিষয় আমরা একটু এখন ফাইনালি বোর্ডে যাই। প্রথম কথা হচ্ছে আপনি এখন যখন পড়তেছেন, এখন আপনার পুরো ডিটেইল পড়তে হবে, কারণ এখন যদি 10% পড়েন পরীক্ষার সময় মনে থাকবে 1%, এখন 100% পড়লে কমতে কমতে 10% মনে থাকবে। সো প্রথমে আপনি জেনেটিক্স চ্যাপ্টার পড়া শুরু করবেন, এক নম্বর সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড, এদের হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল। আপনার পড়া শুরু হবে এই টপিক দিয়ে। আপনার পড়া শুরু হবে অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভের, ওই যে আমি বক্সটা আমরা আজকে পড়লাম, আপনি ছবি তুলে রাখছেন, স্ক্রিনশট নিয়ে রাখছেন, এইটা দিয়ে আপনার পড়া শুরু হবে। এইটা যখন আপনার পড়া শেষ, আপনার 50% পড়া শেষ। এরপর আপনি কি পড়বেন? আপনি 2 নম্বর যেটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, জেনেটিক ভ্যারিয়েশন। জেনেটিক ভ্যারিয়েশন বোথ ইন ডিএনএ লেভেল এবং ক্রোমোজোমাল লেভেল, দুইটাই পড়বেন। 3 নম্বর আপনি পড়বেন হচ্ছে সেল ডিভিশন, সেল সাইকেল, এই রিলেটেড যে আলাপগুলো আছে সেইটা। 4 নম্বরে আপনি পড়বেন পেডিগ্রি চার্ট। আর ফাইনালি আপনি যেটা পড়বেন একদম যদি আপনার যথেষ্ট সময় থাকে সেই ক্ষেত্রে এই যে PCR এবং এই যে হোল জিনোম সিকোয়েন্সিং, হোল এক্সোম সিকোয়েন্সিং এবং জিন প্যানেল, এটার যে বক্সটা ইত্যাদি, এই কয়টা যেন মিস না যায়। এটা কবে? এক্সাম, প্রি এক্সাম নাইট, এটা আপনার প্রি এক্সাম নাইটের জন্য। আপনি এক্সামের আগের রাতে এটা দেখবেন, কিন্তু এখন আপনি যখন প্রপার প্রিপারেশন নিচ্ছেন আপনাকে ডিটেল সব ভালো মতো মনোযোগ দিয়ে পড়ে বুঝে রাখতে হবে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আমি আশা করি জেনেটিক্স চ্যাপ্টার থেকে আমাদের FCPS এর যতগুলো প্রশ্ন যতভাবে ঘুরিয়ে আসুক, ইনশাল্লাহ আমাদের ফেলো ডক্টর তারা সবগুলো খুব সফলতার সাথে উত্তর করতে পারবেন। তো ওই জন্য আপনার চেষ্টা, আপনার যে রিভিশন দেওয়া, পড়া এবং পরীক্ষা দেওয়ার সময় মতো এই পুরো বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে। সো অল দ্য বেস্ট টু ইউ। আই এম ডক্টর সিফাতি মাহমুদ সাইনিং আউট। আসসালামু আলাইকুম। বলে খালাস, টাকা লাগে এটা বোঝে না। এই যে ট্যাপ ঠিক করলো, 350 টাকা দিলাম, কই একবার তো মুখ দিয়ে উচ্চারণও করলো না। টাইসের মিস্ত্রি আসতে বলেছে, এসে টাকা নিয়ে যাবে, টাকা আমার দিতে হবে। আমার কাছে টাকা নেই, আমি সেটা বলে তারপরে আনাবো।